हाय फ्रेंड्स, वेलकम बैक टू सार्थक एजुकेयर यूट्यूब चैनल। डियर फ्रेंड्स, आज के भिडियोते आपकामिंग सीटेट परीक्षार जन्य इंग्लिश पेडागोजी थेके लैंग्वेज स्किल এই टपिक নিয়ে আলোচনা করব। তো আজ আমরা দেখব কন্টেন্ট মানে ল্যাঙ্গুয়েজ স্কিলস এই টপিক থেকে আমরা অবজার্ভ করে দেখেছি যে বিগত বছরের সিটেট পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে, এমন কোনো সিটেট পরীক্ষা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি যে পরীক্ষার মধ্যে ল্যাঙ্গুয়েজ স্কিলস এই টপিক থেকে কোনো কোয়েশ্চেন আসেনি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই ল্যাঙ্গুয়েজ স্কিলস এই টপিকটি কতটুকু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তাই ভিডিওকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা ভিডিও আপনি যদি শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আপনার আর কোনো ডাউট থাকবে না এই টপিক থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এজুকেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং সিটেট এক্সামের জন্য আমি ইংলিশ পেডাগোজি এই সাবজেক্ট থেকে ল্যাঙ্গুয়েজ স্কিলস এই টপিক নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডস, এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইয়োর সিটেট এক্সাম। কেননা এখন পর্যন্ত যত সিটেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই সিটেট পরীক্ষায় এমন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি যে পরীক্ষার মধ্যে সেটা পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 আপনি যাই ইংলিশ নিয়ে থাকেন না কেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিলস এই টপিক থেকে কোয়েশ্চেন আসেনি, এমন কোনো সিটেট পরীক্ষা কন্ডাক্ট হয়নি। তাই আপনারা এই টপিকের ইম্পর্টেন্স বুঝতে পারছেন। আর ভিডিও দীর্ঘ হবে, ভিডিওতে আপনি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। ভিডিও আপনি যদি পুরো দেখে নেন তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিলস এই টপিক থেকে কোনো সাব টপিক আপনি বাদ দেবেন না, আপনি সম্পূর্ণ কনসেপ্ট ল্যাঙ্গুয়েজ স্কিলসের অন্তর্গত বুঝে যাবেন, এই গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। তো চলুন শুরু করি আজকের ভিডিও ক্লাস। ফ্রেন্ডস, আপনারা পেন অ্যান্ড পেপার নিয়ে অবশ্যই থাকবেন আমাদের সাথে। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিও লেসন। দেখুন, প্রথমে যে ল্যাঙ্গুয়েজ স্কিলস মানে কি আপনারা জানেন, আপনি যে কোনো ভাষা এখন পর্যন্ত আয়ত্ত করেছেন সেই ভাষাকে আপনি 4টি প্রসেসের দ্বারা আয়ত্ত করেছেন। এই 4টি প্রসেস কি কি? এই 4টি প্রসেস হলো LSRW। এখানে L মানে লিসেনিং, আর S মানে স্পিকিং, R মানে রিডিং, আর W মানে রাইটিং। দেখুন, আপনি যে মাতৃভাষা অথবা ইংরেজি ভাষা অথবা হিন্দি ভাষা আপনি মনে করুন শিখে নিয়েছেন, এই ভাষাকে সবচেয়ে প্রথম আপনি কি বলতে পারতেন? মোটেই পারতেন না। এই ভাষাকে আপনি কি করে শিখলেন? শুনে শুনে শিখেছেন। প্রথমে আপনি কি করলেন? টেলিভিশন থেকে, রেডিও থেকে, অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে কথা বলে প্রথমে আপনি ওদের কথা শুনলেন, তারপর আপনি কি করলেন? স্পিকিং করলেন, নিজে বলার চেষ্টা করলেন। আপনি যখন প্রথমবার কথা বলার চেষ্টা করেছিলেন বা আপনি যখন ফার্স্ট টাইম ইংলিশ ভাষায় কথা বলার চেষ্টা করেছিলেন, কথা বলেছিলেন, তখন আপনি অবশ্যই অনেক মিস্টেক, ভুল ভ্রান্তি করে ফেলেছিলেন। ঠিক আছে? তো প্রথম স্টেপ হলো কি, আমাদের প্রথমে মনোযোগ সহকারে শুনতে হবে যদি আমরা কোনো ভাষাকে শিখতে চাই। তারপর আমাদের বলতে হবে। প্রথমে আমরা যখন কথা বলার চেষ্টা করব, দেন উই উইল মেক সাম মিস্টেক্স অলসো, কিন্তু এই মিস্টেক্সগুলিকে আমরা অ্যাভয়েড করে আবার চেষ্টা করে করে আমরা কোনো ভাষাকে আয়ত্ত করতে পারি। তারপরে স্টেপ হলো রিডিং। তারপর আপনি যখন অক্ষর জ্ঞান পেয়ে গেলেন, আপনি যখন সেন্টেন্স, আপনার যখন ভোকাবুলারি কিছুটা ডেভেলপ হয়ে গেল, তখন আপনি কি করলেন? রিডিং। তখন আপনি পড়া আরম্ভ করে দিলেন। ঠিক আছে? আর সব শেষে আপনি যখন ট্রান্সক্রাইবিং শিখে নিলেন, আপনি যখন লেটার, বর্ণ শিখে নিলেন, তখন আপনি কোনো ভাষাকে পড়ার পর কি করবেন? সেই ভাষায় লিখবেন। ঠিক আছে? সেই ভাষায় আপনি এখন মনে করুন ইংরেজি ভাষায় এসে লিখতে পারেন, অ্যাপ্লিকেশন লিখতে পারেন। ঠিক আছে? তো আপনি যদি কোনো ভাষায় কথা বলতে পারেন, কোনো ভাষায় পড়তে পারেন, কোনো ভাষায় লিখতে পারেন, তখন সেই ভাষাটি আপনার আয়ত্তিক হয়ে গেছে বলতে হবে, মানে আপনি এই ভাষাকে অর্জন করে ফেলেছেন। ঠিক আছে? আপনি এই ভাষাকে অ্যাকোয়ার করে ফেলেছেন, এটা বলতে হবে। তো এইভাবে দেখুন, দাস LSRW ইজ দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আমরা যদি কোনো ভাষাকে অ্যাকুইজ করতে চাই, অর্জন করতে চাই, তখন LSW হলো আমাদের প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা কোনো ভাষাকে আয়ত্তীকরণ করতে পারি। ঠিক আছে? তো দেখুন, এখানে লিসেনিং অ্যান্ড স্পিকিং আর নোন এজ রিসেপটিভ স্কিলস। এখানে যে লিসেনিং আর স্পিকিং রয়েছে, মানে শোনা বা শ্রবণ এবং কথন রয়েছে। ঠিক আছে? এই শ্রবণ এবং কথনকে কি বলা হয়? রিসেপটিভ স্কিল বলা হয়। মনে রাখবেন, মানে কোনো কিছু শোনা এবং কোনো কিছু বলার মাধ্যমে আমরা কি করতে পারি?
আমরা রিসিভ করতে পারি কোনো ইনফরমেশনকে, ঠিক আছে। তারপর দেখুন স্পিকিং অ্যান্ড রাইটিং আর নোন অ্যাজ প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ স্কিল। আর কি করতে পারি, আমরা যখন কোনো কিছু স্পিক করব, কোনো কিছু বলবো, ঠিক আছে, আর কোনো কিছু লিখবো, ঠিক আছে, তখন আমরা কি করব, সেটাকে এক্সপ্রেস করব নিজের আমাদের যে থিঙ্কিং রয়েছে, নিজের আমাদের যে থট রয়েছে, সেটাকে আমরা অন্যদের সাথে এক্সপ্রেস করতে পারবো, ঠিক আছে। তো এখানে আপনি মনে রাখবেন যে লিসেনিং আর কি রিডিং, ঠিক আছে, লিসেনিং আর রিডিং হলো রিসেপটিভ স্কিলস, এখানে মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, এটা হবে স্পিকিং না, এটা হবে রিডিং, ঠিক আছে। তো এটা হবে রিডিং, আপনারা মনে রাখবেন, এটা রিডিং। তো লিসেনিং অ্যান্ড রিডিং হলো রিসেপটিভ স্কিলস, অন্যদিকে স্পিকিং অ্যান্ড রাইটিং আর নোন এজ প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ স্কিল। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে। আশা করি এতটুকু আপনি বুঝতে পারলেন। এখানে টাইপিংয়ে একটি মিস্টেক হয়ে গেছে, তো আমি কারেক্ট করে দিলাম সেটাও। চলুন এবার আমরা নেক্সট দেখব, নেক্সট টপিক আমরা আলোচনা করব। যে টপিকের মধ্যে এখানে দেখুন এই টেবিলের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করতে চেয়েছি মোড অফ কমিউনিকেশন, অর্থাৎ ভাষা কী জন্য আমরা শিখে থাকি, কমিউনিকেট করার জন্য আমরা শিখে থাকি, নিজের মনোভাব প্রকাশ করার জন্য অন্যের সাথে আমরা ভাষা শিখে থাকি, ভাষা অর্জন করে থাকি, অ্যাকুইজিশন আমাদের যে ল্যাঙ্গুয়েজ হয় সেটা হয়ে থাকে, ঠিক আছে। তো দেখুন মোড অফ কমিউনিকেশন এখানে আমি আলাদা দিয়ে রেখেছি, মোড অফ কমিউনিকেশন, কেননা আমরা দুইভাবে আমাদের নিজের কথা, নিজেদের আইডিয়া অন্যদের সাথে শেয়ার করতে পারি। সেই দুই ভাব হলো, একটি হলো অরাল কমিউনিকেশন, এখন যে আমি আপনাদের কথা বলে বলে আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হলো অরাল কমিউনিকেশন, ঠিক আছে। আর আমি যে মধ্যে মধ্যে আপনাদের সামনে এখানে স্ক্রিনের মধ্যে লিখছি, রাইটিং করছি, এটা হলো রিটেন কমিউনিকেশন, ঠিক আছে। তো অরাল কমিউনিকেশনের মধ্যে রিসেপটিভ স্কিল হলো লিসেনিং, ঠিক আছে। আমরা কোনো ব্যক্তির, আপনারা যে আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখে যে আপনারা শুনছেন, আপনারা শেখার চেষ্টা করছেন পরীক্ষায় যাতে আপনাদের স্কোর ভালো হয়, তো এটা হলো আপনাদের লিসেনিংটা কি স্কিলের অন্তর্গত, রিসেপটিভ স্কিলের অন্তর্গত, আপনারা মনে রাখবেন। অর্থাৎ এই লিসেনিংয়ের মাধ্যমে আপনারা কোনো বক্তার কাছ থেকে আপনারা কোনো কিছু ইনফরমেশন রিসিভ করে থাকেন, ঠিক আছে। তারপর দেখুন রিটেন কমিউনিকেশনের মধ্যে আমরা যদি দেখি তখন সেটা হলো রিডিং, মানে কোনো রাইটার কি বলতে চাইছেন, কোনো কবি কি বলতে চাইছেন। আপনি যদি উইংস অফ ফায়ার এই বইটি যদি পড়তে বসেন, ডক্টর এপিজে আব্দুল কালাম রচিত, তো এই বইয়ের মধ্যে ডক্টর এপিজে আব্দুল কালাম কি মেসেজ কন্ডাক্ট করতে চেয়েছেন, কি মেসেজ আমাদেরকে কনভে করতে চেয়েছেন, সেই মেসেজটিকে আপনি রিসিভ করবেন, ঠিক আছে। তো রিডিংয়ের মাধ্যমে আমরা কোনো কিছু রিসিভ করি, আর লিসেনিংয়ের মাধ্যমে আমরা কোনো ইনফরমেশন, কোনো তথ্য রিসিভ করি, সেই জন্য এটাকে বলা হয় রিসেপটিভ স্কিলস, আপনারা মনে রাখবেন। তারপর দেখুন এক্সপ্রেসিভ বা প্রোডাক্টিভ স্কিলের মধ্যে কি কি অন্তর্গত, সেটা হলো স্পিকিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ আমরা আমাদেরকে এক্সপ্রেস করব বা ভাষা শেখার পর আমরা প্রডিউস করব নিজের থট, নিজের আইডিওলজি, নিজের আইডিয়াকে, ঠিক আছে। তো এটা কি করে আমরা করতে পারি, অরাল কমিউনিকেশনে আমরা কথা বলে করতে পারি, আর রিটেন কমিউনিকেশনে আমরা সেটাকে রাইটিং করে লিখে করতে পারি। তো আশা করি এতটুকু আপনি বুঝতে পারলেন। চলুন এবার আমরা নেক্সট স্টেপে যাব। তো নেক্সট স্টেপের মধ্যে দেখুন এখানে রয়েছে লিসেনিং প্রসিজিওর বা মাইক্রো স্কিলস, মানে যে আমরা শুনে থাকি, আমরা শুনে কোনো ভাষাকে অর্জন করে থাকি, অ্যাকুইজিশনে আমাদের ল্যাঙ্গুয়েজ সাহায্য করে লিসেনিং। তো এই মাইক্রো স্কিল বা লিসেনিং প্রসিজিওর কী ধরনের হওয়া উচিত, দেখুন আমাদের লিসেনিং বা আমাদের যে মাইক্রো স্কিল সেটা হতে হবে রিকগনাইজিং স্ট্রেস, রিদম প্যাটার্নস, টোন প্যাটার্নস অ্যান্ড ইন্টোনেশন কাউন্টার্স, ঠিক আছে। তো আমাদের যে লিসেনিং প্রসিজিওর সেটা হতে হবে আমরা যে কোথায় স্ট্রেস দিব, ঠিক আছে। আমরা যখন কোনো কবিতা পড়ি তখন সেই কবিতার মধ্যে যে পাংচুয়েশন মার্ক থাকে, ঠিক আছে, এই পাংচুয়েশন মার্ক দেখে আমরা বুঝতে পারি যে কোথায় আমরা বেশি স্ট্রেস দেব এবং কোথায় আমরা কম স্ট্রেস দেব, ঠিক আছে। কোনো পম এর আমরা রিদম প্যাটার্নস আমরা বুঝতে পারি, টোন প্যাটার্নস বুঝতে পারি যে কোন স্বরকে আমরা উচ্চ করে বলতে হবে এবং কোন ওয়ার্ডকে, পার্টিকুলার ওয়ার্ডকে আমরা লো ভয়েসে বলতে হবে, এটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। এটা হলো লিসেনিং প্রসিজিওর। তারপর দেখুন ডিসক্রিমিনেটিং অ্যামাং দ্য ডিস্টিংটিভ সাউন্ডস অ্যান্ড রিডিউসিং মিনিং ফ্রম ইট। তারপর আমাদের কি করতে হবে, লিসেনিং করে মানে শুনে আমরা যে আলাদা আলাদা শব্দ আমরা শুনবো, আলাদা আলাদা কথা শুনে সেটার ডিস্টিংটিভ সাউন্ডস যে আলাদা আলাদা শব্দ থাকবে, ধ্বনি
থাকে সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, এবং এটা থেকে অর্থ উদ্ধার করতে হবে, ঠিক আছে। তারপর দেখুন রিকগনাইজিং ওয়ার্ড বাউন্ডারিজ, তারপর আমরা কি করব, লিসেনিং করে করে কি করব, আমাদের যে মাইক্রো স্কিল সেটা কি জন্য হবে, ওয়ার্ড বাউন্ডারিজ, আমাদের শব্দকে, আমাদের যে সমস্ত শব্দ আমরা শুনছি সেই শব্দকে আমরা বুঝতে পারছি কিনা সেটা আমাদের অবশ্যই করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তারপর দেখুন ডিটেক্টিং কিওয়ার্ডস, আমাদের কোনো স্পিচ, কোনো লেকচার যখন আমরা শুনবো, কোনো ভিডিওতে, কোনো ওয়েবিনারে, তখন এগুলি থেকে কিওয়ার্ডসকে আমরা অবশ্যই ফাইন্ড আউট করব বা নোট ডাউন করে রাখবো, ঠিক আছে। আপনারা এই ভিডিও শুনছেন, এই ভিডিও থেকে আশা করি আপনারা অনেকটা কিওয়ার্ড নোট ডাউন করে রাখছেন। তারপর দেখুন বিং অ্যাটেন্টিভ অ্যান্ড মেনটেনিং আই কন্ট্যাক্ট, আর লিসেনিং প্রসিজিওরে আমাদের যদি যে বক্তার কাছ থেকে আমরা শুনছি সেটা যদি ভালো করে বুঝতে চাই তখন আমাদের আই কন্ট্যাক্ট থাকতে হবে। উনি যে প্রফেসর, যে টিচার আমাদেরকে পড়াচ্ছেন, যে লেকচারারের কথা আমরা শুনছি, ওনার সাথে আই কন্ট্যাক্ট আমাদের থাকা খুব দরকার, ঠিক আছে। তারপর দেখুন অ্যাভয়েডিং ডিস্ট্রাকশনস, আপনি যে এখন ভিডিও দেখতে বসেছেন, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজির যে ল্যাঙ্গুয়েজ স্কিলস এই টপিক আপনি আজ দেখছেন, তো আপনি যদি বারবার ফোন দেখেন, আপনি যদি বারবার হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করেন, তখন কিন্তু আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হবে। তাই প্লিজ আপনারা মন দিয়ে ভিডিও দেখুন। আশা করি এতটুকু আপনি বুঝতে পারলেন। চলুন এবার আমরা নেক্সট টপিক দেখব, সেটা হলো লিসেনিং সিচুয়েশনস, মানে শ্রবণ এর সিচুয়েশন বা শ্রবণের অবস্থা, কি কি অবস্থায় শ্রবণ হতে পারে, ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এখানে যে সমস্ত টপিক আজ আপনাদের জন্য এনেছি সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর আপকামিং সেটেড এক্সাম, মনে রাখবেন। দেখুন তো লিসেনিং সিচুয়েশন হতে পারে প্রাইমারিলি টু টাইপস, দুই ধরনের। সেটা কি, একটি হলো অ্যাক্টিভ অথবা ইন্টারেক্টিভ এবং অপরটি হলো নন ইন্টারেক্টিভ। তো এখানে যে নোট আমি আপনাদের জন্য প্রিপেয়ার করেছি এটা আপনারা স্ক্রিনশট অথবা আপনি প্যান ডাউন করে নিতে পারেন। তো আমি আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি যে ইন্টারেক্টিভ বা অ্যাক্টিভ লিসেনিং সিচুয়েশন কি। দেখুন ইন্টারেক্টিভ বা অ্যাক্টিভ লিসেনিং সিচুয়েশন হলো যে সিচুয়েশন, যে অবস্থার মধ্যে আপনি ফেস টু ফেস কথা বলছেন, ফেস টু ফেস আপনি কনভারসেশন করছেন, ঠিক আছে, বা এটাকে আবার টু ওয়ে কমিউনিকেশনও বলা হয়, ঠিক আছে। মানে এখানে আপনার যদি কোনো ডাউট থাকে তখন সেটা আপনি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে নিতে পারবেন। যেমন মনে করুন আপনি এখন এই ভিডিও দেখছেন, কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি আমায় কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। আপনি যদি কোয়েশ্চেন করতে হয় আপনি কমেন্ট বক্সে করতে হবে, ঠিক আছে। তারপর আমি কিছুক্ষণ পর, 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন 2 দিন পর যখন আমি চেক করব তখন দেখে আপনাদের এই কোয়েশ্চেনের রিপ্লাই করব, ঠিক আছে। তো এটা কিন্তু টু ওয়ে কমিউনিকেশন হলো না, ঠিক আছে, বা টু ওয়ে কনভারসেশন হলো না। এখানে আপনি সঙ্গে সঙ্গে ফেস টু ফেস মোডে আপনি কথা বলতে পারছেন না, এখানে শুধু আমি কথা বলছি এবং আপনি প্যাসিভ লিসেনার হয়ে শুনছেন, ঠিক আছে। তো ইন্টারেক্টিভ বা অ্যাক্টিভ সিচুয়েশনে কি হয়, ফেস টু ফেস ডিসকাশন ইনক্লুড থাকে এবং এই ডিসকাশনের মধ্যে কোনো যদি আপনার সন্দেহ হয় যে শ্রোতা, সেই শ্রোতার যদি কোনো ডাউট, কোনো দ্বন্দ্ব থাকে মনে, তখন উনি জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে। তারপর দেখুন ইন্টারেক্টিভ বা অ্যাক্টিভ লিসেনিং সিচুয়েশন কি করে, ফিডব্যাক করে। এখানে ফিডব্যাক, আমি যদি এখন কোনো লাইভ ক্লাসে গিয়ে কথা বলি, লাইভ ক্লাস কন্ডাক্ট করি, তখন লাইভ ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীরা কোনো কোয়েশ্চেন যদি আমার জিজ্ঞাসা করে তখন আমি কি করি, সঙ্গে সঙ্গে এর উত্তর দিতে পারি। বা ছাত্রছাত্রীদের আমি যখন ক্লাস কন্ডাক্ট করে নিলাম, আপনিও যখন একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের ক্লাস কন্ডাক্ট করে দেবেন, তখন আপনি কি করবেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিডব্যাক চেয়ে নেবেন। তো ফিডব্যাক পেতে সাহায্য করে অ্যাক্টিভ বা ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশনে, ঠিক আছে। তারপর দেখুন ইট হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং বোথ পার্টিজ বাই লিসেনিং অ্যান্ড রেসপন্ডিং। তো এটা কি করে, লিসেনিং শ্রবণ করে, শুনে শুনে এবং এর উত্তর দিয়ে উভয় পার্টিকে একে অপরকে বুঝতে সাহায্য করে। তারপর দেখো নেক্সট পয়েন্ট, দেয়ার ইজ এ চান্স ফর ক্লারিফিকেশন অ্যান্ড রিপিটেশন। তো এখানে ইন্টারেক্টিভ বা অ্যাক্টিভ লিসেনিং সিচুয়েশনে আবার ক্লারিফিকেশন, কোনো যদি কোয়েশ্চেন থাকে এক পার্টি থেকে অপর পার্টির, মানে যে বক্তা যিনি কথা বলছেন ওনার কাছ থেকে যদি শ্রোতার কোনো কিছু জানার থাকে তখন উনি রিপিট করে আবার তাদের বুঝিয়ে দিতে পারেন। তারপর দেখুন এক্সাম্পল, যেমন টেলিফোন কনভারসেশন, আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলে থাকেন, সেটা আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড হোক, তো এই ফোনে আপনি কি করতে পারেন, কোনো কিছু যদি কোয়েশ্চেন, কোনো কোয়ারিজ থাকে আপনার মনে, সেটাকে আপনি ক্লিয়ার করে নিতে পারেন, সেটাকে আপনি, আপনার যে ডাউট থাকবে সেটাকে আপনি ক্লিয়ার করে নিতে পারেন, ঠিক আছে। টেলিফোন কনভারসেশন হলো অ্যাক্টিভ বা ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন। তারপর ফেস টু ফেস কনভারসেশন, আপনি যদি কোনো ব্যক্তিদের সাথে ফেস টু ফেস কথা বলে থাকেন তখন সেটা হবে ইন্টারেক্টিভ বা অ্যাক্টিভ লিসেনিং সিচুয়েশন।
ঠিক আছে, চলুন আবার আমরা বুঝে নেব যে নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন কি। দেখুন, নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন হলো ইট ইজ এ ওয়ান ওয়ে কনভারসেশন। এখানে বক্তা শুধুমাত্র বলবেন এবং যে শ্রোতা থাকবে, যে লিসেনার থাকবে, তারা অনলি লিসেন করবে, শুনবে, যেমন আপনারা আমার ভিডিও এখন দেখছেন। ঠিক আছে, তো এটা হলো নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন। তারপর দেখুন, নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন এ কোনো ফিডব্যাকের চান্স থাকে না, কোনো ফিডব্যাক আপনি সঙ্গে সঙ্গে উদ্ধার করতে পারবেন না। তারপর দেখুন, ইট ডাজ নট ডু সো, মানে কি হয় যে অ্যাক্টিভ লিসেনিং সিচুয়েশনের মধ্যে একে অপরকে বুঝতে সাহায্য করে, যিনি বক্তা এবং যারা শ্রোতা তারা একে অপরকে বুঝতে পারে, কিন্তু নন ইন্টারেক্টিভে শ্রোতা আর বক্তা নিজে একে অপরকে বুঝতে পারেন না। তারপর দেখুন, দেয়ার ইজ নো সাচ চান্স, মানে যে অ্যাক্টিভ লিসেনিং সিচুয়েশনের মধ্যে কি হয়, ক্লারিফিকেশন হতে পারে, কোনো ডাউট থাকলে সেটাকে সঙ্গে সঙ্গে বক্তা ক্লিয়ার করে দিতে পারেন, কিন্তু নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশনে সেটাকে ক্লিয়ার করা যায় না। ঠিক আছে, তারপর দেখুন এক্সাম্পল, যেমন রেডিও টেলিভিশনে আমরা যে সমস্ত প্রোগ্রাম দেখি, সেই সমস্ত প্রোগ্রামের মধ্যে আমরা সঙ্গে সঙ্গে যে বক্তা রয়েছেন, যে স্পিকার রয়েছেন, এই স্পিকারের সাথে কথা বলতে পারি না। আমাদের যে ডাউট, যে কোয়ারিজ থাকে, সেটাকে সঙ্গে সঙ্গে আমরা ক্লিয়ার আউট করতে পারি না। ঠিক আছে, তারপর ফিল্মসের মধ্যে যে মেসেজ দেওয়া হয়, সেটাকেও আপনি ফিল্ম দেখবেন 3 ঘন্টা 2.5 ঘন্টা সময় নষ্ট করে, কিন্তু সেই ফিল্মের মধ্যে আপনি কোনো কমেন্ট করতে পারবেন না সঙ্গে সঙ্গে। আপনার যদি ফিল্ম নিয়ে কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন কোয়েরিজ থাকে, সেটাকে আপনি সঙ্গে সঙ্গে ক্লিয়ার আউট করতে পারবেন না। তারপর দেখুন পাবলিক অ্যানাউন্সমেন্টস, যেমন আগামীকাল স্কুল বন্ধ থাকবে, আগামীকাল ইলেকশন বা কোনো পলিটিক্যাল পার্টিজের অ্যানাউন্সমেন্ট যদি থাকে, ঠিক আছে, বা কোভিডের সময় যে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট হলো নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন। এখানে বক্তা আর শ্রোতার মধ্যে কোনো ইন্টারাকশন হয় না। তারপর দেখুন স্পিচেস অ্যান্ড লেকচার্স, আমাদের যে কলেজে স্কুলে যে সমস্ত বক্তব্য হয়ে থাকে, স্পিচ রেখে থাকেন অনেক প্রোগ্রামের মধ্যে, বা কলেজের প্রফেসররা লেকচার দিয়ে থাকেন, এই লেকচারগুলি হলো এ ধরনের নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশনের অন্তর্গত। আশা করি এটা আপনারা বুঝতে সক্ষম হলেন। চলুন এবার আমরা নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্টের দিকে যাই, সেটা হলো লিসেনিং স্ট্র্যাটেজিজ। লিসেনিং বা শ্রবণ করার সময় আমাদের কতগুলি স্ট্র্যাটেজি খেয়াল করতে হয়। এই স্ট্র্যাটেজিগুলি কি, চলুন আমরা দেখে নিই। প্রথমটা হলো টপ ডাউন স্ট্র্যাটেজিজ। তো টপ ডাউন স্ট্র্যাটেজিজের অন্তর্গত কি কি বিষয়, চলুন আমরা দেখে নিই। যে লিসেনিং ফর দ্য মেইন আইডিয়া, টপ ডাউন স্ট্র্যাটেজির অন্তর্গত হলো যে কি জন্য শোনা হবে, শুধুমাত্র মেইন আইডিয়াকে গেস করার জন্য শোনা হবে। তারপর প্রেডিক্টিং, মানে কোনো পার্টিকুলার টপিকে, কোনো পার্টিকুলার চ্যাপ্টারে কি থাকবে সেটাকে প্রেডিক্ট করা হবে। তারপর ড্রয়িং ইনফারেন্সেস, এখানে কি করা হবে, কনক্লুশন, উদাহরণ লেখা হবে। তারপর সামারাইজিং, কি করা হবে, কোনো পার্টিকুলার লেসন এর সামারাইজিং করা হবে, সারাংশ উদ্ধার করা হবে। ঠিক আছে, তারপর দেখুন টপ ডাউন স্ট্র্যাটেজির মধ্যে কি হয়, টপ ডাউন স্ট্র্যাটেজিগুলি হলো লিসেনার বেসড। ঠিক আছে, যে লিসেন করছে সেই লিসেনারদের উপর নির্ধারিত থাকে টপ ডাউন স্ট্র্যাটেজিস। ঠিক আছে, তারপর দেখুন টপ ডাউন স্ট্র্যাটেজির মধ্যে থাকে ইট ইনক্লুডস এক্সটেন্সিভ লিসেনিং স্কিল। টপ ডাউন স্ট্র্যাটেজির মধ্যে থাকে এক্সটেন্সিভ লিসেনিং স্কিল। ঠিক আছে, এক্সটেন্সিভ লিসেনিং স্কিল বিকশিত হয়। ঠিক আছে, তারপর দেখুন দ্য লিসেনার হ্যাজ ব্যাকগ্রাউন্ড নলেজ অন দ্য টপিক অর সিচুয়েশন আর টেক্সট অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। এখানে লিসেনার বা যে শ্রোতা থাকেন, এই শ্রোতার ব্যাকগ্রাউন্ড নলেজ, যে টপিক সম্বন্ধে ডিসকাশন হচ্ছে, ক্লাস হচ্ছে, ওই টপিকের ব্যাকগ্রাউন্ড নলেজ থাকে। ঠিক আছে, তো তারপর এক্সটেন্সিভ লিসেনিং কি, এক্সটেন্সিভ রিডিং কি, সেটা আপনি ভিডিও দেখুন, শেষে বুঝে যাবেন। চলুন এবার আমরা নেক্সট ভেরি ইম্পর্ট্যান্ট সাবটপিক দেখব, এবং নেক্সট হলো বটম আপ অ্যাপ্রোচ। এই দেখুন এখানে বটম আপ স্ট্র্যাটেজিস। ঠিক আছে, তো বটম আপ স্ট্র্যাটেজির অন্তর্গত কী কী দেখুন। বটম আপ স্ট্র্যাটেজির মধ্যে থাকে লিসেনিং ফর স্পেসিফিক ডিটেলস। বটম আপ স্ট্র্যাটেজির মধ্যে স্পেশালি কিসের উপর ফোকাস করা হয়, স্পেসিফিক সুনির্দিষ্ট ডিটেলস পাওয়ার জন্য আমরা কি করি, লিসেনিং করে থাকি, শুনে থাকি। ঠিক আছে, তারপর রিকগনাইজিং ওয়ার্ড অর্ডার প্যাটার্ন। তো টপ ডাউন অ্যাপ্রোচ আমরা যা পেয়েছিলাম, এবং বটম আপ স্ট্র্যাটেজির মধ্যে কি করা হয়, ওয়ার্ড অর্ডার প্যাটার্নকে বোঝা হয়, শব্দের যে ক্রম সেই ক্রমকে বোঝা হয়। রিকগনাইজিং কগনেটস মানে হলো রিলেশন অফ সাউন্ড অ্যান্ড ওয়ার্ড উইথ ইচ আদার। কগনেটসের অর্থ হলো যে ধ্বনি আর শব্দের যে সম্পর্ক সেটা। ঠিক আছে, সেটাও বোঝার চেষ্টা করা হয়। তারপর হলো দিস আর টেক্সট বেসড। বটম আপ স্ট্র্যাটেজি টেক্সট বুক এর উপর বেস করে হয়, নির্ধারিত থাকে। তারপর ইট ইনক্লুডস ইন্টেন্সিভ লিসেনিং স্কিল। আমরা বটম আপ অ্যাপ্রোচের মধ্যে কি পেলাম, ইন্টেন্সিভ লিসেনিং স্কিল। ঠিক আছে, তো এক্সটেন্সিভ ইন্টেন্সিভ আপনি বুঝে যাবেন।
তো এটা বিকশিত হয়, ঠিক আছে। তারপর দেখুন দ্য লিসেনার রিলাইজ অন দ্য কম্বিনেশন অফ সাউন্ডস। এখানে বটম আপ স্ট্র্যাটেজির মধ্যে লিসেনার কী করে থাকেন, শ্রোতা কী করে থাকেন, সাউন্ডসের কম্বিনেশনের উপর নির্ধারিত থাকেন, গ্রামার শব্দ যেগুলি অর্থ নির্ধারিত করে থাকে এটার উপর উনি পুরোপুরি নির্ভরশীল থাকেন, ঠিক আছে। তারপর নেক্সট ইম্পর্ট্যান্ট টপিকটি দেখুন, সেটা হলো মেটাকগনিটিভ স্ট্র্যাটেজিস। তাছাড়া আরও কিছু স্ট্র্যাটেজি রয়েছে যে স্ট্র্যাটেজিগুলির নাম হলো মেটাকগনিটিভ স্ট্র্যাটেজিস। তো সরি, মেটাকগনিটিভ স্ট্র্যাটেজির অন্তর্গত হলো, দেখুন এই মেটাকগনিটিভ স্ট্র্যাটেজি কী করে থাকে। লিসেনার প্ল্যানস ফর লিসেনিং, এখানে শ্রোতা কী করবে, পরিকল্পনা করবে শোনার জন্য, ঠিক আছে। অ্যান্ড ডিসাইডস হুইচ লিসেনিং স্ট্র্যাটেজিস আর বেস্ট ইন এ পার্টিকুলার সিচুয়েশন, এবং শ্রোতা নিজে নির্ধারিত করবে যে কোন অবস্থা কোন ক্ষেত্রে কিভাবে শুনলে শ্রোতার জন্য ভালো হবে সেটা। তারপর দেখুন নেক্সট পয়েন্ট, লিসেনার মনিটরস হিজ কম্প্রিহেনশন অ্যান্ড দ্য ইফেক্টিভনেস অফ দ্য সিলেক্টেড স্ট্র্যাটেজিস। লিসেনার যে স্ট্র্যাটেজি সিলেক্ট করবে সেই স্ট্র্যাটেজি থেকে কতটুকু লিসেনার বুঝতে পারছে, শ্রোতা কতটুকু বুঝতে সক্ষম হচ্ছে, এই ব্যাপার শ্রোতা নির্ধারিত করবেন, ঠিক আছে। এটা হলো মেটাকগনিটিভ স্ট্র্যাটেজি, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে সক্ষম হলেন। এবার চলুন নেক্সট টপিক আমরা দেখে নিই। নেক্সট হলো লিসেনিং অ্যাক্টিভিটিস। এখন আপনি শিক্ষক হিসাবে লিসেনিং অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি ইনক্লুড করতে পারবেন ছাত্রছাত্রীদেরকে পাঠদান করার জন্য। দেখুন, ডিজাইনিং লিসেনিং টাস্কস ইনভলভ টু ফ্যাক্টস। মানে আমরা যখন লিসেনিং টাস্ক বা লিসেনিং শ্রবণ ক্রিয়াকে ডিজাইন করব, ঠিক আছে, তখন আমাদের মধ্যে শিক্ষক হিসাবে দুইটি ফ্যাক্টকে মনে রাখতে হবে। একটি হলো দে শুড বি সাকসেস ওরিয়েন্টেড থাকতে হবে, মানে আমরা এমন প্ল্যান করব যে প্ল্যান থেকে ছাত্রছাত্রীরা অবশ্যই সাফল্য লাভ করতে পারে, সাকসেসফুল হতে পারে, ঠিক আছে। আর তারপর হলো দে শুড বিল্ড আপ লার্নার্স কনফিডেন্স ইন দেয়ার লিসেনিং অ্যাবিলিটি। আর এমন আমরা টাস্ক, এমন আমরা অ্যাক্টিভিটি ডিজাইন করতে হবে যে অ্যাক্টিভিটি থেকে ছাত্রছাত্রীদের, লার্নারদের, শিক্ষার্থীদের মনে কনফিডেন্স, আত্মবিশ্বাস বিকশিত হবে, ডেভেলপমেন্ট হবে। আত্মবিশ্বাসের কিসের উপর, লিসেনিং অ্যাবিলিটির উপর, ঠিক আছে। যে তাদের লিসেনিং অ্যাবিলিটি, তারা শুনে কোনো কিছু বুঝতে পারে, তারা শুনে কোনো কিছু পরীক্ষায় লিখতে পারে, এ ধরনের তাদের মধ্যে অ্যাবিলিটি যে আছে সেটার জন্য যেন কনফিডেন্স বিকশিত হয়। তারপর দেখুন আইডেন্টিফিকেশন অর রিকগনিশন অফ মেসেজ, মানে যে মেসেজ, যে সন্দেশ প্রদান করা হলো কোনো কিছু বার্তার মাধ্যমে, কোনো মেসেজের মাধ্যমে, ঠিক আছে, কোনো স্পিচের মাধ্যমে, ঠিক আছে, সেটাকে যাতে লিসেনিং টাস্ক আপনি যখন ডিজাইন করবেন তখন যাতে ছাত্রছাত্রীরা সেটাকে রিকগনাইজ করতে পারে, সেটাকে ধরতে পারে, আপনি অবশ্যই খেয়াল করবেন। তারপর দেখুন মেইন আইডিয়া কম্প্রিহেনশন, আপনি যে টাস্ক ডিজাইন করবেন সেই টাস্কের মধ্যে মেইন আইডিয়া কম্প্রিহেনশন, যে মূল ধারণা কি সেটা যাতে ছাত্রছাত্রীরা বুঝে উঠতে পারে সেটা আপনি খেয়াল করবেন। তারপর দেখুন ডিটারমিনেশন অর ওরিয়েন্টেশন অফ মেজর ফ্যাক্টস অ্যাবাউট মেসেজ, আপনি যে মেসেজ, যে সন্দেশ দিতে চাইছেন ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের, সেটা যেন প্রাইমারিলি কিসের উপর নির্ধারিত থাকে, মেজর ফ্যাক্টসের উপর, ফ্যাকচুয়াল হয় মোট কথা। তারপর দেখুন রিপ্রোডাকশন অর রেপ্লিকেশন অফ দ্য মেসেজ অরেলি অর ইন রাইটিং, কী করতে হবে যাতে তারা, মানে শিক্ষার্থীরা, লার্নার্সরা বা লিসেনাররা শুনে আপনার মেসেজকে মুখে বলতে পারে অথবা লিখে দেখাতে পারে, এমন টাস্ক আপনি ডিজাইন করবেন। আশা করি লিসেনিং অ্যাক্টিভিটি কী করে ডিজাইন করতে হয় সেটা আপনি বুঝে নিলেন। এবার চলুন নেক্সট টপিক আমরা দেখে নেই, হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড দিস ইজ প্রি লিসেনিং অ্যাক্টিভিটিস। তো এবার এইমাত্র আমরা করলাম লিসেনিং অ্যাক্টিভিটিস, এখন প্রি লিসেনিং, প্রি শব্দ দিয়ে আপনি বুঝতে পারছেন এটা কি, মানে লিসেনিংয়ের, মানে শ্রবণের পূর্বাবস্থা, ঠিক আছে। কোনো কিছু ছাত্রছাত্রীদেরকে শোনানোর পূর্বে আমাদের কি করতে হবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে, সেটা হলো প্রি লিসেনিং অ্যাক্টিভিটিসের অন্তর্গত। যেমন দেখুন কি কি আছে এটার মধ্যে, অ্যাসেসিং লার্নার্স ব্যাকগ্রাউন্ড নলেজ, যে প্রথমে আমরা কোনো লিসেনিং অ্যাক্টিভিটি ডিজাইন করার পূর্বে ছাত্রছাত্রীদের ব্যাকগ্রাউন্ড নলেজ চেক করতে হবে, ছাত্রছাত্রীদের যে ব্যাকগ্রাউন্ড, যে এর পূর্বে ওরা কতটুকু শিখেছে সেটা আমাদের অবশ্যই বুঝে উঠতে হবে। যে লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট, কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, অ্যাসামিজ ইত্যাদি আমরা যখন ক্লাস করতে যাব তখন আমরা সেই ছাত্রছাত্রীদের কতটুকু জ্ঞান রয়েছে বাংলা, ইংরেজি, হিন্দি ইত্যাদি বিষয়ে, সেটা আমাদের অবশ্যই অল্প যাচাই করে প্রি লিসেনিং অ্যাক্টিভিটিসের মধ্যে করে নিতে হবে। তারপর লিসেনিং অ্যাক্টিভিটি ডেভেলপ করতে হবে বা ডিজাইন করতে হবে। তারপর দেখুন প্রোভাইডিং লার্নার্স উইথ নেসেসারি ব্যাকগ্রাউন্ড নলেজ, তারপর লিসেনিং অ্যাক্টিভিটি ডিজাইন করার পূর্বে তাদেরকে নেসেসারি ব্যাকগ্রাউন্ড নলেজ আমাদের প্রদান করতে হবে যদি তাদের না থাকে।
তারপর আমরা লিসেনিং অ্যাক্টিভিটি ডিজাইন করব, ঠিক আছে। তারপর দেখুন মেকিং লার্নার্স অ্যাওয়্যার অফ দ্য টাইপ অফ টেক্সট অ্যান্ড দ্য পারপাস অফ লিসেনিং, তাদেরকে শোনার যে ইম্পর্টেন্স, শোনার টাইপ, আমরা যে টেক্সট ওদেরকে শোনাচ্ছি, আলোচনা করছি, সেটা বিষয়ে অ্যাওয়ারনেস করতে হবে, তাদের মধ্যে জাগরণ আনতে হবে, ঠিক আছে। তারপর দেখুন প্রোভাইডিং অ্যাম্পল অপরচুনিটিস ফর গ্রুপ অর কোলাবোরেটিভ ওয়ার্ক অর গ্রুপ ডিসকাশন অর লিসেন টু এ ভ্যারাইটি অফ সোর্সেস, তাদেরকে বিভিন্ন সোর্স থেকে শোনার সুযোগ দিতে হবে, টেলিভিশন থেকে, রেডিও থেকে, পডকাস্ট থেকে, তাছাড়া পকেট এফএম থেকে, এগুলি থেকে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে শোনার প্রচুর যদি সুবিধা দিয়ে থাকি, অপরচুনিটি দিয়ে থাকি, এরপর তাদেরকে যদি গ্রুপ অ্যাক্টিভিটি 4-5 জনের গ্রুপ মিলিয়ে যদি কোনো লিসেনিং অ্যাক্টিভিটি কন্ডাক্ট করে থাকি, গ্রুপ ডিসকাশনে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে পার্টিসিপেট করাই, তখন কিন্তু প্রি লিসেনিং অ্যাক্টিভিটি আমাদের হয়ে যাবে। তারপর আমরা লিসেনিং অ্যাক্টিভিটিজের দিকে যাব। আশা করি এতটুকু আপনি বুঝতে পারেন। এবার চলুন নেক্সট টপিক আমরা দেখি। অ্যান্ড দিস টপিক ইজ যে লিসেনিং অ্যাক্টিভিটিজেরই অন্তর্গত। এখানে দেখুন লিসেনিং স্টিমুলাস, এখানে আপনাকে একটি টার্ম বুঝতে হবে যে লিসেনিং স্টিমুলাস মানে কি। দেখুন লিসেনিং স্টিমুলাস গিভস অ্যান ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটিস সাচ এস গিভিং ডাইরেকশনস, মানে আপনি ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটিসের মধ্যে অন্তর্গত হলো লিসেনিং স্টিমুলাস। লিসেনিং স্টিমুলাস কি করবে? ইনফরমেশন গ্যাপ এর মতো একটি অ্যাক্টিভিটি, ঠিক আছে, যে অ্যাক্টিভিটি এর মাধ্যমে আপনি ডাইরেকশন দিয়ে ছাত্রছাত্রীদেরকে কন্ডাক্ট করাবেন, ঠিক আছে। তারপর দেখুন হোয়াইল লিসেনিং, তো লিসেনিং স্টিমুলাসের পর আমরা দেখব যে হোয়াইল লিসেনিং কি। হোয়াইল লিসেনিং আপনারা ওয়ার্ড শুনে বুঝে নিতে পারছেন, মানে যখন ছাত্রছাত্রীরা শুনছে, শ্রবণ করছে, লিসেন করছে, তখন, ঠিক আছে, তখন হোয়াইল লিসেনিং অ্যাক্টিভিটিকে ইনক্লুড করতে হবে। মানে ছাত্রছাত্রীরা যখন আমার কোনো লেকচার, কোনো লেসন শুনবে, সেই লেকচার বা লেসন শোনার সময় আমাদেরকে অ্যাক্টিভিটি করাতে হবে। আর যেগুলির মধ্যে অন্তর্গত কি কি দেখুন, লিসেনিং উইথ ভিজুয়ালস, মানে ভিডিওগ্রাফ দেখিয়ে, মানে এমন কিছু ডিজাইন করতে হবে লেসন, যে লেসনকে আমরা কিছু দেখাতে পারবো, ঠিক আছে। ফিলিং ইন গ্রাফস অর চার্টস, বা কোনো কিছু চার্ট, গ্রাফ বানিয়ে আমাদেরকে দেখাতে হবে ছাত্রছাত্রীদের। তারপর দেখুন দেন চেকিং অফ আইটেমস ইন এ লিস্ট, কমপ্লিটিং ক্লোজ টেস্ট, আমাদের ক্লোজ টেস্ট দিয়ে চেক করাতে হবে ছাত্রছাত্রীদেরকে। যেমন কোনো গ্রুপ আমরা দিলাম, ওই গ্রুপের মধ্যে কোনো পার্টিকুলার একটি প্যাটার্ন নেই, তো এটা যাহাতে ছাত্রছাত্রীরা বের করে সেটা আমাদের টেস্ট করে নিতে হবে। তারপর দেখুন লিসেনিং ফর জিস্ট অর সামারি, তারপরের যে অন্তর্ভুক্ত হোয়াইল লিসেনিং সেটা হলো লিসেনিং ফর জিস্ট, মানে কিসের জন্য শ্রবণ করতে হবে? ছাত্রছাত্রীরা সামারি বা সাবস্টেন্সকে, সারমর্মকে বুঝতে পারে, এই জন্য শ্রবণ করাতে হবে, শ্রবণ অ্যাক্টিভিটি, শ্রবণ ক্রিয়াকলাপ করাতে হবে, ঠিক আছে। তারপর দেখুন নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, লিসেনিং স্কিল ক্যান ডেভেলপড বাই, আর শ্রবণ দক্ষতা কি করে বিকাশ করা যেতে পারে? শ্রবণ দক্ষতা যদি ছাত্রছাত্রীদের মধ্যে আমরা একজন শিক্ষক হিসাবে বিকশিত করতে না পারি, ডেভেলপ করতে না পারি, তখন কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাবে। ছাত্রছাত্রীদের লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট হবে না, কোনো ভাষায় ছাত্রছাত্রীরা ভালোভাবে কথা বলতে পারবে না, আমি বলে দিচ্ছি। দেখুন কি করে লিসেনিং স্কিলকে ডেভেলপ করা যায়। স্টোরি টেলিং, গল্প বলে লিসেনিং স্কিলকে ডেভেলপ করা যায়। আপনি কোনো বাঘ, শিয়াল ইত্যাদি গল্প আপনি যদি বলেন, তখন দেখবেন ছাত্রছাত্রীরা খুব ইন্টারেস্টের সাথে কিন্তু শুনে, শ্রবণ করে, ঠিক আছে। এ ধরনের গল্প বলে বলে আমরা ছাত্রছাত্রীদের লিসেনিং স্কিলকে বুস্ট করতে পারি, ডেভেলপ করতে পারি। তারপর ইন্টারভিউস অ্যান্ড কনভারসেশনস, কথোপকথনের মাধ্যমে, আর ইন্টারভিউ মানে কোনো কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করে লিসেনিং স্কিল ডেভেলপ করা যায়। তারপর টেপড ম্যাটেরিয়ালস, মানে রেকর্ডেড ম্যাটেরিয়ালস, আমি যে এই ভিডিও রেকর্ড করছি, এই ভিডিও রেকর্ড আপনারা দেখছেন, তো এরকম টেপড ম্যাটেরিয়ালস মানে রেকর্ডিং ভিডিও, রেকর্ডিং অডিও ইত্যাদি, এবং রিডিং এ প্যাসেজ, কোনো প্যাসেজকে পড়ে লিসেনিং স্কিলকে ডেভেলপ করা যায়। তারপর দেখুন পড়ে, এখানে কিন্তু ছাত্রছাত্রীরা পড়বে না, আপনি পড়বেন আর ছাত্রছাত্রীরা শুনবে, ঠিক আছে। তারপর দেখুন লিসেন অ্যান্ড ড্র ফ্লো চার্টস, ফ্লো চার্ট নির্মাণ করে, ঠিক আছে। ছাত্রছাত্রীরা কি করবে? শুনবে, আপনি ফ্লো চার্ট বানাবেন, ফ্লো চার্টের মধ্যে কি কি আছে সেই যে কন্টেন্ট, সেই ম্যাটেরিয়ালকে আপনি বলবেন, আর ছাত্রছাত্রীরা শুনবে, আর তারপর ওরাও নিজে ফ্লো চার্ট বানাবে। তারপর দেখুন ম্যাপস ক্যান বি ইউজ টু মার্ক এ রুট, কোনো এক রাস্তাকে দেখানোর জন্য আপনি ম্যাপের প্রয়োগ করতে পারেন, ঠিক আছে। তো এভাবে করে লিসেনিং স্কিলকে ডেভেলপ করা যায়। এবার চলুন নেক্সট টপিকে আমরা যাব, অ্যান্ড নেক্সট টপিক ইজ অ্যাসেসিং লিসেনিং প্রফিসিয়েন্সি। তো লিসেনিং প্রফিসিয়েন্সি
এবার অ্যাসেস করতে হবে। আমরা ইতিমধ্যে লিসেনিং প্রফিসিয়েন্সি বুস্ট করার জন্য সব অ্যাক্টিভিটি করালাম। এবার আমাদের শিক্ষক হিসাবে টেস্ট করতে হবে, যাচাই করতে হবে যে ছাত্রছাত্রীদের সেই শ্রবণ করার দক্ষতা বিকাশ পেয়েছে কি, লিসেনিং স্কিল বিকশিত হয়েছে কি। সেটা করার জন্য আমরা কোনো ছোট্ট গল্প বলতে পারি, ঠিক আছে। আমরা একটা স্টোরি বললাম, স্টোরি বলে আর মনে রাখবেন আপনি যে স্টোরি বলবেন সেটা ইজি হওয়া চাই, ঠিক আছে, ইজি টু আন্ডারস্ট্যান্ড। খুব ইজি একটি স্টোরি আমি ছাত্রছাত্রীদের বললাম একজন শিক্ষক হিসাবে। তো বলার পর কম্প্রিহেনশন টেস্ট, ওরা কতটুকু বুঝতে সক্ষম হলো, ওদের লিসেনিং স্কিল ডেভেলপ হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য আমি ছোট্ট ছোট্ট কোয়েশ্চেন করতে পারি, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলি যদি জবাব ওরা দিতে পারে তখন আমরা বুঝবো যে ওদের লিসেনিং স্কিল কিছুটা ডেভেলপ হয়েছে, ঠিক আছে। তো লিসেনিং স্কিলকে অ্যাসেস করাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর দেখুন রোল অফ লিসেনিং অর ফাংশন অফ লিসেনিং। এবার আমরা জানবো যে লিসেনিং শ্রবণের ভূমিকা কী বা ক্রিয়া কী, ঠিক আছে, বা কাজ কী। তো দেখুন শ্রবণ কী করে, ইট হেল্পস, ইট ইজ দ্য স্টেপিং স্টোন ফর অ্যাকশনস। মানে স্টেপিং স্টোন ফর অ্যাকশনস, আমরা যে সমস্ত ক্রিয়া করি এই ক্রিয়া করার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হলো লিসেনিং। শুনে শুনে আমরা ক্রিয়া করে থাকি, শুনে শুনে আমরা কোনো মেসেজকে রিসিভ করে থাকি, তারপর সেটার উপর কাজ করে থাকি, ঠিক আছে। তারপর দেখুন ইট হেল্পস ইন কমিউনিকেশন পারপাসেস। আর কী করে লিসেনিং কমিউনিকেশন পারপাসে সাহায্য করে থাকে। ইট হেল্পস ইন পার্মানেন্ট লার্নিং, পুরোপুরি পার্মানেন্ট শিক্ষণের ক্ষেত্রে লিসেনিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর ইট ইজ ফান্ডামেন্টাল টু দি এন্টায়ার প্রসেস অফ মাস্টারিং অ্যান্ড ইউজিং আ ল্যাঙ্গুয়েজ। একটি ভাষার উপর মাস্টারি হাসিল করার জন্য এবং ওই ভাষাকে ব্যবহার করার জন্য খুব গুরুত্বপূর্ণ লিসেনিং। তাই আপনারা আশা করি বুঝতে পারলেন যে হোয়াট আর দ্য ফাংশনস অর রোলস অফ লিসেনিং। এবার চলুন নেক্সট টপিক আমরা চেক করি, অ্যান্ড দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইট ইজ স্পিকিং স্কিল। এটা হলো স্পিকিং স্কিল। যেভাবে লিসেনিং স্কিল বিকশিত করা ছাত্রছাত্রীদের খুব গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে স্পিকিং স্কিলও বুস্ট করা বা ডেভেলপ করা খুব গুরুত্বপূর্ণ। তো স্পিকিং স্কিল কি, প্রথমে চলুন আমরা জানি। ইট ইজ এ প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ স্কিল ইন অরাল মোড। আমি যে বলেছিলাম যে এক্সপ্রেস করার জন্য আমরা স্পিকিং স্কিল ইউজ করতে পারি, ঠিক আছে। নিজের যা থট, নিজের যা আইডিয়া সেটাকে এক্সপ্রেস করার জন্য আমরা স্পিকিং ইউজ করি। তারপর ইট ইজ কনসিডার্ড অ্যাজ এ মেজার অফ নোয়িং এ ল্যাঙ্গুয়েজ। তো স্পিকিং স্কিলকে একজন লোক কোনো ভাষায় কিভাবে কথা বলছে, কতটুকু সাবলীলভাবে কথা বলতে পারছে সেটা দেখে আমরা ওনার ভাষার জ্ঞান মেজার করতে পারি, পরিমাপ করতে পারি, ঠিক আছে। তারপর ইট ইজ এ ক্রুশিয়াল পার্ট অফ লার্নিং। আর এই স্পিকিং স্কিল কিন্তু শিখনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট ইজ ফান্ডামেন্টাল টু হিউম্যান কমিউনিকেশন। আর স্পিকিং মানব কমিউনিকেশনের ক্ষেত্রে, মানবের যাতায়াত করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো স্পিকিং স্কিল কি আশা করি আপনি বুঝতে পারলেন। চলুন এবার আমরা নেক্সট স্কিলের দিকে এগিয়ে যাব। অ্যান্ড নেক্সট স্কিল ইজ অবজেক্টিভস অফ টিচিং স্পিকিং। মানে ছাত্রছাত্রীদেরকে আমরা যে টিচ করব, কথা বলা, ঠিক আছে, স্পিকিং করার স্কিলকে বুস্ট করার জন্য যে আমরা স্টেপস ওদেরকে শেখাবো, এটার অবজেক্টিভ কি। তো অবজেক্টিভস অফ টিচিং স্পিকিং এগুলি হলো, মন দিয়ে দেখুন। টু মেক দ্য লার্নার্স এফিশিয়েন্ট ইন রিডিং অ্যান্ড রাইটিং। শিক্ষার্থীরা যাহাতে পঠন এবং লিখনের মধ্যে দক্ষ হতে পারে সেটার জন্য আমরা স্পিকিং পাঠদান করব। টু কনভার্স ফ্রিলি অন টপিকস অফ এভরিডে লাইফ। যাতে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনের যে কোনো বিষয় নিয়ে অনায়াসে এবং ফ্রিভাবে কথা বলতে পারে, আলোচনা করতে পারে, কথোপকথন করতে পারে। তারপর দেখুন টু ডেভেলপ ভার্বাল লিঙ্গুইস্টিক অ্যাবিলিটি। ভার্বাল মানে মৌখিক। তো ভার্বাল লিঙ্গুইস্টিক অ্যাবিলিটি, ভাষায় কত শুদ্ধভাবে কথা বলতে পারছে, সঠিক কথা বলতে পারছে, শব্দের উচ্চারণ সঠিক কি না, সেটা হলো ভার্বাল অ্যাবিলিটি। তো যাহাতে ছাত্রছাত্রীদের মধ্যে ভার্বাল লিঙ্গুইস্টিক অ্যাবিলিটি বিকশিত হয় সেটা আমাদের অবজেক্টিভ হিসাবে থাকবে টিচিং স্পিকিং এ, ঠিক আছে। তারপর দেখুন টু মেক দ্য লার্নার্স এফিশিয়েন্ট ইন ভোকাবুলারি অ্যান্ড ইউজ ইট ইন প্রপার কনটেক্সট। ছাত্রছাত্রীদের যাহাতে ভোকাবুলারি, শব্দভাণ্ডার বিকশিত হয়, যাহাতে ওরা শব্দ, নতুন নতুন শব্দের অর্থ জানতে পারে, শিখে নিতে সক্ষম হয়, এবং শুধু শিখলে কাজ চলবে না, সেই শব্দগুলিকে যাহাতে ওরা প্রপার কনটেক্সটে, উপযুক্ত অবস্থার মধ্যে যাতে ওরা ব্যবহার করতে পারে, ইউজ করতে পারে, সেটাও আমাদের খেয়াল করতে হবে। এবং সেটা হলো টিচিং স্পিকিংয়ের একটি অবজেক্টিভ বা উদ্দেশ্য। চলুন এবার আমরা নেক্সট টপিক দেখি। অ্যান্ড নেক্সট টপিক ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, স্পিকিং প্রসিজিওর অর মাইক্রো স্কিলস।
আমরা এর পূর্বে লিসেনিং প্রসিজিওর দেখেছিলাম, এবার দেখব যে স্পিকিং প্রসিজিওর কি, মানে কথা বলার প্রসিজিওর বা প্রক্রিয়া প্রসেস কি। দেখুন, প্রনাউন্সিং দ্য ডিস্টিংটিভ সাউন্ডস অফ ল্যাঙ্গুয়েজ ক্লিয়ারলি। প্রথম যে বৈশিষ্ট্য বা প্রসিজিওর প্রসেস সেটা হলো আপনি যে ভাষায় কথা বলবেন সেই ভাষায় আপনার যে শব্দের উচ্চারণ সেটা যেন পরিষ্কার এবং সুস্পষ্ট হয়। ঠিক আছে, আপনি যদি ইংরেজি ভাষায় কথা বলেন তখন স্পিকিং প্রসিজিওর এটাকে আপনি সুন্দর করে বলতে হবে যেভাবে এটা বলতে হয়। ঠিক আছে, ইউজিং কারেক্ট ফর্মস অফ ওয়ার্ডস, শব্দের সঠিক রূপ ব্যবহার করতে হবে। তারপর ইউজিং কারেক্ট ওয়ার্ড অর্ডার, শব্দের যে ক্রম সেই ক্রমকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তারপর দেখুন ইউজিং ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েটলি, শব্দভাণ্ডার সঠিকভাবে উপযুক্তভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, শব্দের যে ব্যবহার, শব্দের প্রয়োগ যাতে সঠিক হয়। ঠিক আছে, আপনি যদি এখন কোনো ছাত্র মনে করুন বলল যে মাই বিগ ব্রাদার স্টাডিজ ইন এন কলেজ, এটা যদি বলে যে বিগ ব্রাদার মানে ও নিজের বড় ভাইকে বিগ ব্রাদার বলছে, কিন্তু সেটা কি কারেক্ট? এটা কারেক্ট হলো না, এল্ডার ব্রাদার বলতে হবে। ঠিক আছে, তো এ ধরনের যে মিস্টেক্স হয়ে থাকে, এ ধরনের মিস্টেক্স কেন হয়ে থাকে? ভোকাবুলারির অ্যাপ্রোপ্রিয়েটনেস না জানার জন্য, শব্দভাণ্ডারের সঠিক ইউজফুলনেস, সঠিক ব্যবহার ইউসেজ না জানার জন্য। তারপর দেখুন ইউজিং স্ট্রেস, রিদমিক প্যাটার্নস অ্যান্ড ইন্টোনেশন প্যাটার্নস, বিশেষ করে ইউজিং স্ট্রেস, কোন জায়গায় জোর করে বলতে হবে, কোন জায়গায় আস্তে করে বলতে হবে, কোন জায়গায় দীর্ঘ উচ্চারণ করতে হবে, কোন জায়গায় হ্রস্ব, এ ধরনের যে ইন্টোনেশন সেটা অবশ্যই জানতে হবে, এবং এটা হলো স্পিকিং প্রসিজিওর বা মাইক্রো স্কিলের অন্তর্গত। ঠিক আছে, এবার চলুন নেক্সট ইম্পর্ট্যান্ট টপিক আমরা দেখি, এবং সেটা হলো স্পিকিং সিচুয়েশনস। আগে আমরা দেখেছিলাম লিসেনিং সিচুয়েশনস, এবার দেখব স্পিকিং সিচুয়েশনস। দেখুন স্পিকিং সিচুয়েশনস কয় ধরনের হয়ে থাকে? ইন্টারেক্টিভ হয়। তো ইন্টারেক্টিভ স্পিকিং সিচুয়েশনের এক্সাম্পল দেখুন, ফেস টু ফেস কনভারসেশন, আপনি কোনো বন্ধুর সাথে কথা বলছেন। ঠিক আছে, আপনি কোনো বন্ধুর সাথে ফোনে কথা বলছেন, আত্মীয়র সাথে কথা বলছেন, এটা হলো ইন্টারেক্টিভ স্পিকিং সিচুয়েশনের অন্তর্গত। তারপর দেখুন আরও একটি স্পিকিং সিচুয়েশন, সেটাকে বলা হয় পার্শিয়ালি ইন্টারেক্টিভ স্পিকিং সিচুয়েশন। এই পার্শিয়ালি ইন্টারেক্টিভ স্পিকিং সিচুয়েশন হলো লেকচার বা স্পিচ, বক্তব্য। ঠিক আছে, বক্তৃতা, যেখানে কিছুটা আপনি বলতে পারেন কিন্তু বক্তব্য বা বক্তৃতা চলাকালীন আপনি কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। অনেক ক্ষেত্রে আপনারা স্কুল কলেজে দেখবেন কোনো বিশেষ অনুষ্ঠানে কোনো ব্যক্তি বক্তব্য দেওয়ার পর উনি ফিডব্যাক চেয়ে থাকেন, উনি তারপর বক্তব্য নিজের লেকচার শেষ করে তখন উনি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করে থাকেন, যে আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন মানে লিসেনারদের উনি বলে থাকে তাহলে ওরা বক্তব্য শেষে জিজ্ঞাসা করতে পারে। তাই এটাকে বলা হয় পার্শিয়ালি ইন্টারেক্টিভ, পুরোপুরি ইন্টারেক্টিভ নয় কিন্তু পার্শিয়ালি। ঠিক আছে, তারপর আরও একটি স্পিকিং সিচুয়েশন, সেটাকে বলা হয় নন ইন্টারেক্টিভ স্পিকিং সিচুয়েশন, যেমন রেকর্ডেড স্পিচ। ঠিক আছে, আপনি যদি কোনো রেকর্ড করা বক্তব্য শুনে থাকেন তখন আপনি যে শুনবেন বা যেটা বলবেন, ঠিক আছে, সেটা হয়ে যাবে কি নন ইন্টারেক্টিভ স্পিকিং সিচুয়েশন। মানে আমি এখানে যে এটা এক ধরনের লেকচারই আপনাদের সাথে শেয়ার করছি ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর এই যে লেকচার, এটা রেকর্ডের স্পিচ হিসাবে যাচ্ছে। আমি আজ রেকর্ড করছি এবং আগামীকাল হয়তো এটাকে আপলোড করে দিচ্ছি ইউটিউবে। তো এটা হলো নন ইন্টারেক্টিভ। আশা করি এতটুকু আপনি বুঝতে পারলেন। এবার চলুন নেক্সট টপিক আমরা দেখি, অ্যান্ড দিস ইজ স্পিকিং স্ট্র্যাটেজিস। এবার স্পিকিং মানে কথা বলার স্ট্র্যাটেজি আমাদের জানতে হবে। আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি কারেক্ট হয় যদি কথা না বলি, দেন পিপল উইল লাফ এট আস। ঠিক আছে, তো দেখুন কি হবে, ইউজিং মিনিমাল রেসপন্সেস। তো স্পিকিং স্ট্র্যাটেজির প্রথম ধাপ বা প্রথম স্টেপ হলো কি মিনিমাল রেসপন্সেস। যত কম পারা যায় তত কম আমাদের রেসপন্স করতে হবে, মানে রেসপন্স আমরা করব কিন্তু কম শব্দের মাধ্যমে রেসপন্স করব, বাচাল হয়ে রেসপন্স করব না। ঠিক আছে, তারপর দেখুন রিকগনাইজিং স্ক্রিপ্টস। কোনো স্ক্রিপ্টস আমাদের যদি সামনে দেওয়া হয়, বিশেষ করে ছাত্রছাত্রীদের, এখন লার্নারের ক্ষেত্রে, তো লার্নারের যাতে কোনো স্ক্রিপ্টকে বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে, সেটা স্পিকিং স্ট্র্যাটেজির অন্তর্গত। তারপর দেখুন ইউজিং ল্যাঙ্গুয়েজ টু টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। তো স্পিকিং স্ট্র্যাটেজির মধ্যে ভাষা নিয়ে কথা বলবে, কিন্তু ভাষা নিয়ে কথা কি করে বলবে? লিখে লিখে না, কথা বলে বলে ভাষা নিয়ে কথা বলবে। ঠিক আছে, আশা করি এতটুকু আপনি বুঝলেন। এবার চলুন নেক্সট টপিক দেখি। এখন দেখুন যে নলেজ এরিয়াস অফ স্পিকিং, মানে স্পিকিংয়ের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে যে নলেজ এরিয়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, নলেজ এরিয়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো মেকানিক্স। এই মেকানিক্স মানে হলো এখানে কোনো ইঞ্জিনিয়ারিং নয়, এখানে মেকানিক্স মানে হলো ভাষার
কিভাবে কোন শব্দকে উচ্চারণ করতে হয়, কোথায় ফুল স্টপ বসাতে হয়, কোথায় কোন ভার্বের পাস্ট পার্টিসিপল কোনো ভার্বের কোথায় পাস্ট টেন্স ইউজ করতে হয়, সেটা জানার নাম হলো মেকানিক্স। তারপর দেখুন ফাংশনস, ঠিক আছে, কোন শব্দ কি ফাংশন করে থাকে, যেমন মনে করুন এখানে অনেস্ট কি ফাংশন করে থাকে, অনার কি ফাংশন করে থাকে, সেটা জেনে শুনে যখন ছাত্রছাত্রীরা কোনো কিছু বলবে তখন সেটা হয়ে যাবে তার নলেজ এরিয়ার অন্তর্গত, ঠিক আছে, স্পিকিং এর নলেজ এরিয়া, ঠিক আছে। তারপর দেখুন সোশ্যাল অ্যান্ড কালচারাল নর্মস। তো সোশ্যাল অ্যান্ড কালচারাল নর্মস মানে আমাদের যে বিভিন্ন দেশ রয়েছে, বিভিন্ন দেশে কথা বলার, বিভিন্ন দেশের সামাজিক গঠন, তারপর সাংস্কৃতিক যে নীতি নিয়ম সেটা আলাদা আলাদা। যেমন ভারতবর্ষে আমাদের যদি আমরা সোশ্যাল অ্যান্ড কালচারাল নর্মস বলি তখন আমরা আমাদের গুরুজনদের খুব সম্মান করতে হয়, ঠিক আছে, গুরুজনদের সম্মান করে আমরা কথা বলি। অনেক ক্ষেত্রে আমরা গুরুজনদের নাম উচ্চারণ করি না, কিন্তু সেটা ইউরোপিয়ান কান্ট্রিজের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। তো আশা করি এটা আপনি বুঝতে পারেন। এবার চলুন নেক্সট ইম্পর্ট্যান্ট টপিক আমরা দেখে নিই, সেটা হলো টেকনিক্স ফর টিচিং স্পিকিং। এবার একজন শিক্ষক হিসাবে আপনি যখন শ্রেণীকক্ষে গিয়ে স্পিকিং শেখাবেন ছাত্রছাত্রীদেরকে তখন কোন কোন টেকনিকের মাধ্যমে শেখাবেন। দেখুন প্রথম হলো এই টেকনিককে আমরা 3 ভাগে ভাগ করব, ঠিক আছে। প্রথম টেকনিকের নাম হলো ল্যাঙ্গুয়েজ ইনপুট। ল্যাঙ্গুয়েজ ইনপুট মানে কি, আপনি ছাত্রছাত্রীদেরকে ভোকাবুলারি শেখাবেন, ওয়ার্ড ফরমেশন শেখাবেন, কি করে শব্দ গঠন করা হয় সেটা শেখাবেন, তারপর কি করে সেন্টেন্স গঠন করা হয়, সেন্টেন্সের কি টাইপ, এ সমস্ত বিষয় আপনি শেখাবেন, এটা হলো ল্যাঙ্গুয়েজ ইনপুট। তারপর দেখুন স্ট্রাকচার্ড আউটপুট। স্ট্রাকচার্ড আউটপুট আপনি যে এগুলি শেখালেন, এগুলি স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, ওয়ার্ড প্যাটার্ন, এটা কতটুকু আপনি শেখাতে পারলেন, এটা যাহাতে ছাত্রছাত্রীরা ভালো করে করতে পারে। আপনি কোনো এই যে প্রথমে আমি যে বললাম ল্যাঙ্গুয়েজ ইনপুটের আপনি ক্লাস করালেন, কোনো গ্রামার, কোনো পার্টিকুলার বিষয়ে ওয়ার্ড ফরমেশন, ভোকাবুলারি বুঝালেন, তারপর ওরা কতটুকু সঠিকভাবে এটাকে বুঝতে পারছে, এটার নাম হলো স্ট্রাকচার্ড আউটপুট। তারপর দেখুন কমিউনিকেটিভ আউটপুট। আপনি কোনো ভাষার ক্লাস করাচ্ছেন, তখন আপনি যে ভাষার ক্লাস করাচ্ছেন আপনার প্রথম উদ্দেশ্য হলো যাহাতে এই ভাষায় আপনার ছাত্রছাত্রীরা কমিউনিকেশন করতে পারে, যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে। তো যদি ছাত্রছাত্রীরা ওটা বলতে পারে তখন আপনি বললেন অ্যাজ এ টিচার ইউ আর সাকসেসফুল, ঠিক আছে। তো এই 3টি পদ্ধতি, এই 3টি মেথড বা টেকনিকের মাধ্যমে আমরা স্পিকিং পাঠদান করতে পারি শ্রেণীকক্ষে। আশা করি এটাও আপনি বুঝতে পারলেন। চলুন এবার নেক্সট টপিক আমরা দেখব, অ্যান্ড দিস ইজ স্পিকিং অ্যাক্টিভিটিস। এবার স্পিকিং অ্যাক্টিভিটিস কি? তো স্পিকিং অ্যাক্টিভিটিস হলো ছাত্রছাত্রীদেরকে এমন কিছু কাজ দেওয়া যে কাজের মধ্যে ছাত্রছাত্রীদের স্পিকিং অ্যাবিলিটি ডেভেলপ হয়। যেমন স্পিকিং অ্যাক্টিভিটিস হেল্প ইন ডেভেলপিং কমিউনিকেটিভ প্রফিসিয়েন্সি। তো স্পিকিং অ্যাক্টিভিটিসের প্রাইমারি উদ্দেশ্য হলো কি, কমিউনিকেটিভ প্রফিসিয়েন্সি বিকশিত করা, যাতে ছাত্রছাত্রীরা কমিউনিকেট করতে পারে, ঠিক আছে। ছাত্রছাত্রীর নিজের মনের ভাবকে যে ভাষায় আপনি পাঠদান করছেন সেই ভাষার মাধ্যমে যদি অন্যদের সাথে প্রকাশ করতে পারে সেটা হয়ে যাবে স্পিকিং অ্যাক্টিভিটিসের অন্তর্গত। তো স্পিকিং অ্যাক্টিভিটিকে বুস্ট করার জন্য আমরা শ্রেণীকক্ষে বিভিন্ন রকমের কুইজ, খেলা ইত্যাদির মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে কাজ দিতে পারি, যে কাজগুলি করে ইজিলি খেলার চলে ছাত্রছাত্রীরা কথা বলা শিখে নেবে, ঠিক আছে। চলুন এবার আমরা নেক্সট টপিক দেখব, অ্যান্ড দিস ইজ অ্যাসেসিং স্পিকিং স্কিলস। তো যেভাবে আমি আগে যে করেছিলাম যে লিসেনিং স্কিলস আমরা যখন পাঠদান করব, ঠিক তারপর আমরা অ্যাসেস করে দেখব যে কতটুকু সাকসেসফুল হলাম আমি একজন টিচার হিসাবে, ঠিক সেইভাবে স্পিকিং স্কিল পাঠদান করার পর বা স্পিকিং শেখানোর পর আপনি অবশ্যই অ্যাসেস করবেন যে আপনি কতটুকু শেখাতে পারলেন। তো স্পিকিং স্কিল কি করে অ্যাসেস করবেন? স্পিকিং স্কিল অ্যাসেস করার জন্য আপনি কনভারসেশনের সাহায্য নেবেন। আপনি কনভারসেশন করবেন, আপনি যেমন ইংলিশ টিচার যদি হয়ে থাকেন দেন ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন্স ইন ইংলিশ। তখন আপনি কতগুলি ইজি টু আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন, সহজে বোঝা যায় সহজবোধ্য কোয়েশ্চেন আপনি করবেন। ওই কোয়েশ্চেনের যদি আনসার আপনার ছাত্র বা ছাত্রী দিতে পারে দেন আপনি বুঝতে পারবেন যে আপনার স্পিকিং স্কিল যে বুস্ট করার চেষ্টা করেছিলেন, স্পিকিং স্কিলের ক্লাস নিয়েছিলেন, সেটা আপনার কিছুটা সাকসেসফুল হয়েছে। তো এভাবে বিভিন্ন প্রসেস আরও রয়েছে, এই প্রসেসের মাধ্যমে আপনি স্পিকিং স্কিল অ্যাসেস করতে পারেন। তো এই প্রসেসগুলি এত বেশি ইম্পর্ট্যান্ট নয়, তাই আমি এগুলিকে স্কিপ করে দিলাম, বিশেষ করে যে প্রাইমারি সেটা আমি ফোকাস করলাম। এবার দেখুন ফাংশনস অফ স্পিকিং। এবার আমরা দেখব যে স্পিকিং কথা বলার কাজ কি বা ভূমিকা কি। দেখুন তো স্পিকিং কি করে থাকে, স্পিকিং হেল্পস ইন ইমপ্রুভিং স্পিচ। আমরা যদি কথা বলে থাকি, ঠিক আছে, ছাত্রছাত্রীরা যখন কথা বলবে তখন ছাত্রছাত্রীদের কি হবে, কথা বলার দক্ষতা বাড়বে, ঠিক আছে, স্পিচ কোয়ালিটি বাড়বে, ওরা সঠিকভাবে শব্দের উচ্চারণ করতে শিখবে। তারপর
ইট প্রোভাইডস ইনসাইট টু অর্গানাইজ আইডিয়াস ইন ডিফারেন্ট ওয়েজ। তখন ইহা কি করে থাকে, স্পিকিং কি করে থাকে, নিজের আইডিয়াকে অর্গানাইজ করতে শেখায়, ঠিক আছে। তারপর দেখুন ইট হেল্পস কারেক্ট প্রনাউন্সিয়েশন। তো স্পিকিং কি করে থাকে, উচ্চারণ শুদ্ধ করতে সাহায্য করে, স্ট্রেস কোথায় স্ট্রেস দেওয়া হবে কোথায় না সেটা বুঝে উঠতে সাহায্য করে, রিদম বুঝে উঠতে সাহায্য করে, এবং ইন্টোনেশন টোন কোথায় বেশি হবে কোথায় দীর্ঘস্বর কোথায় হ্রস্বস্বর প্রয়োগ হবে সেটা বুঝে উঠতে সাহায্য করে কি, স্পিকিং, ঠিক আছে। আশা করি এতটুকু আপনি বুঝলেন। চলুন এবার নেক্সট টপিক আমরা দেখি, অ্যান্ড দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ইজ রিডিং স্কিল। মানে আমরা যে এলএসআরডব্লিউকে একইভাবে আমরা সিকোয়েন্সিয়ালি করে যাচ্ছি, ঠিক আছে। এখন আমরা রিডিংয়ে আছি। তো রিডিং স্কিল কি, দেখুন রিডিংয়ের মাধ্যমে আমরা কোনো পার্টিকুলার রাইটারের মেসেজকে রিসিভ করি, তো রিডিং হয়ে গেল রিসেপটিভ স্কিল। কিন্তু রিডিং রিসেপটিভ স্কিলের কোন ফর্ম, রিটেন ফর্ম। মানে রিডিং করতে হলে আমাদেরকে কি করতে হবে, কোনো স্ক্রিপচার দিতে হবে, কোনো মানে রিটেন ফর্মে থাকতে হবে, কোনো রিটেন স্টোরি, কোনো রিটেন প্যারাগ্রাফ, কোনো কিছু এরকম থাকতে হবে। সেটাকে পরে আমরা ডিকোড করব। ডিকোড করব মানে কি, এখানে বক্তা বা এখানে যে লেখক যে রাইটার কি বলতে চেয়েছেন সেটাকে বুঝবো, ঠিক আছে। এখানে যদি কোনো ফ্যাক্ট থাকে সেটাকে বুঝবো, কোনো ইনফরমেশন থাকে সেটাকে বুঝবো। কিসের মাধ্যমে বুঝবো, প্রিন্টেড সিম্বলের মাধ্যমে। এই যেমন এখানে আমি লিখে দিচ্ছি, এটা আপনারা দেখে বুঝবেন। কি করে বুঝবেন, এটা হলো রিসেপটিভ স্কিল, ঠিক আছে। আপনারা যে দেখে দেখে এখানে সিম্বল দেখে আপনারা ডিকোড করছেন, ঠিক আছে। ডিকোড করছেন মানে আপনি নিজে নিজে অর্থ বোধগম্য হচ্ছে আপনার, আপনি অর্থ বুঝতে পারছেন, মানে আপনি পাঠ উদ্ধার করতে পারছেন। ডিকোডিং মিনিং ডেসিফারিং, মানে ডিকোডিং কথার অর্থ হলো ডেসিফারিং সাউন্ডস। ডেসিফারিং মানে পাঠ উদ্ধার করা, হ্যাঁ। ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, আপনি শব্দ এবং বাক্যের অর্থ উদ্ধার করতে পারলেন, ঠিক আছে। তো এটা রিডিং স্কিল, ইট ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ পারপাস। মানে রিডিং স্কিল উদ্দেশ্য নিয়ে করা হয়। মনে রাখবেন, রিডিং কোনো কিছু আপনি যখন পাঠ করে থাকেন, স্টাডি করে থাকেন, তখন স্টাডি করার পূর্বে আপনার একটি অবজেক্টিভ থাকে। যখন আপনার অবজেক্টিভ থাকে তখনই আপনি স্টাডি করেন, নইলে আপনি স্টাডি করেন না, ঠিক আছে। তো ইট ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ পারপাস। আশা করি আপনি বুঝলেন। এবার জন্য নেক্সট ইম্পর্ট্যান্ট টপিক আমরা দেখব, অবজেক্টিভস অফ টিচিং রিডিং। যে আমরা যে পড়া শেখাবো, ঠিক আছে, এটার উদ্দেশ্য কি। তো দেখুন, প্রনাউন্স ওয়ার্ডস কারেক্টলি। প্রথমে আমরা পাঠ পড়তে শেখাবো কোনো পাঠ, সেটার উদ্দেশ্য হলো শুদ্ধ উচ্চারণ করা। তারপর দেখুন শব্দের অর্থ বোঝা। তারপর দেখুন যে ইনফরমেশন যে তথ্য কোনো পার্টিকুলার লেসনে কোনো পার্টিকুলার প্যারাগ্রাফে থাকবে সেটাকে বোঝা, ঠিক আছে। তারপর অ্যাবজর্ব ভোকাবুলারি, ওই পার্টিকুলার লেসনে যে সমস্ত শব্দ থাকবে এগুলির অর্থ বোঝা। এই পার্টিকুলার লেসনের মধ্যে যে সমস্ত সেন্টেন্স থাকবে, যে সমস্ত গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি করে হলো সেই স্ট্রাকচারগুলি বোঝা, গ্রামার বোঝা মোট কথা। তারপর দেখুন হ্যাভ কালচারাল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস। তো রিডিং কি করে থাকে, রিডিং হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য কালচারাল নলেজ। কোনো পার্টিকুলার সংস্কৃতিকে বোঝার জন্য রিডিং খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি হরপ্পান সভ্যতা, হরপ্পান সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন জানতে চান, তখন আপনার সাহায্য নিতে হবে রিডিংয়ের। আপনি পড়লে অনায়াসে বুঝে যাবেন, ঠিক আছে। তারপর দেখুন অ্যাকোয়ার স্পিড অ্যান্ড স্কিলস নিডেড ইন রিয়েল লাইফ সিচুয়েশনস। তো রিডিং কী করে থাকে, আমাদেরকে ব্যক্তিগত জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে বা রিয়েল লাইফ সিচুয়েশনের মধ্যে কী করে আমাদের স্কিল স্পিড হতে হয়, কী করে আমাদের যে দ্রুততা, ঠিক আছে, দ্রুতি সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। তারপর দেখুন গেইন জেনারেল নলেজ অ্যান্ড ওয়াইডেন মেন্টাল হরিজন। এখানে ওয়াইডেন মেন্টাল হরিজন, দেখুন এখানে যে মেন্টাল হরিজন বলতে বোঝাচ্ছে যে রিডিং আমাদের জ্ঞান বিকশিত করতে সাহায্য করে, এবং আমাদের জ্ঞান যখন বিকশিত হয় তখন আমাদের যে মানসিক যে চিন্তা ভাবনা, মানসিক যে ক্ষুদ্রমনস্কতা সেটা ওয়াইড হয়ে যায়, সেটা বিশাল হয়ে যায়, ঠিক আছে। মানে আমাদের মন উদার হয়ে যায়, ঠিক আছে। তারপর দেখুন নেক্সট ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড দিস ইজ কম্পোনেন্টস অফ রিডিং। এবার আমরা জানবো যে রিডিংয়ের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে। তো রিডিংয়ের কম্পোনেন্ট কি কি, দেখুন রিডিংয়ের কম্পোনেন্ট হলো তিনটি, 3 কম্পোনেন্টস আর দেয়ার ইন রিডিং। তো এইগুলি কি কি, দেখুন রিকগনিশন অফ দ্য গ্রাফিক মার্কস। গ্রাফিক মার্কস মানে সিম্বল, মানে লেটার, যে লেটার, যে ভাষার লেটার বর্ণ থাকবে সেই বর্ণগুলি দেখে দেখে আপনি সেটাকে রিকগনাইজ করবেন, সেটাকে বুঝবেন। দ্যাট মিনস লুকিং অ্যাট দ্য প্রিন্টেড সিম্বলস, মানে যে লেখা থাকবে এটাকে আপনি দেখবেন। তারপর দেখুন
correlation of these graphic marks with formal linguistic element I produce in sound এরপর আপনি এগুলি দেখে দেখে এখানে যে কোরিলেশন এই শব্দটি এটা প্রথমে আমি CORRELATION এটাকে দেখে তারপর আমি উচ্চারণ করলাম এটা তো কোরিলেশন এটা আর কি তারপর দেখুন নেক্সট স্টেপ 3 সেটা কি কোরিলেশন অফ সাউন্ড উইথ মিনিং আই ভিজুয়ালাইজিং কনক্রিট আইডিয়া অর সেন্স এখন আমরা কি করব আমি এক একটি শব্দ যেমন সাউন্ড মিনিং ভিজুয়ালাইজিং এইগুলির অর্থ কি করছি আমি নিজের সেন্স হিসাবে বুঝে নিতে পারছি যেখানে কোরিলেশনের অর্থ কি সম্পর্ক ঠিক আছে তারপর ভিজুয়ালাইজিং মানে কি করা নিজে মনের মধ্যে নিজে দেখা ঠিক আছে যেমন আমি যদি এখন হাতি বলি তখন সঙ্গে সঙ্গে আপনার মনে একটি হাতির ছবি ফুটে উঠবে আমি যদি এখানে পাইথন বলি তখন সঙ্গে সঙ্গে আপনার মনে একটি পাইথনের ছবি ফুটে উঠবে ঠিক আছে তো এটা আর কি তো এই তিনটি হলো রিডিং এর কম্পোনেন্ট চলুন এবার আমরা নেক্সটই জানবো রিডিং এর মেথডস ঠিক আছে যে রিডিং এর মেথড কি কি আমরা যে পাঠদান করব রিডিং পঠন শিক্ষণের যে পদ্ধতি সেগুলি কি কি তো মেথডস অফ টিচিং রিডিং দেখুন এই যে টিচিং রিডিং মানে রিডিং এর যে পদ্ধতি সেটাকে যদি আমরা ভাগ করি তখন আমরা দুই ভাগে ভাগ করতে পারি তো মেথডস অফ টিচিং রিডিং ইজ অফ টু টাইপস এই টাইপ 1 হলো লেটার মেথড আর টাইপ 2 হলো নন লেটার মেথড তো টাইপ 1 এর মধ্যে যে লেটার মেথড এই লেটার মেথডের প্রথম হলো অ্যালফাবেটিক মেথড অ্যালফাবেটিক মেথডে কি করব আমরা ছাত্রছাত্রীদের লেটার্স মানে এক একটি অক্ষর শেখাবো A B C A ফর অ্যাপল B ফর ব্যাট এই ধরনের ওয়ার্ডস এই যে ব্যাট বল পেন এগুলি শেখাবো তারপর গো টু মার্কেট কাম আপ এই ধরনের ফ্রেজেস আমরা শেখাবো বটম আপ টপ ডাউন এগুলি শেখাবো তারপর সেন্টেন্সেস শেখাবো আই এম গোয়িং টু মার্কেট আই এম গোয়িং টু স্কুল ডেইলি এই ধরনের সেন্টেন্স শেখাবো ঠিক আছে তো এটাকে বলা হবে কি অ্যালফাবেটিক মেথড এটা লেটার মেথডের অন্তর্গত তারপর এই লেটার মেথডের অন্তর্গত আরও একটি মেথড আছে এটাকে বলা হয় ফোনিক মেথড ফোনিক মেথডের মধ্যে কী কী দেওয়া হয় দেখুন সাউন্ডস অফ লেটার্স আর টট ইনস্টিড অফ দেয়ার নেমস এখানে সাউন্ডস অফ লেটার্স মানে একটি অক্ষরের ধ্বনি শেখানো হয় একটি বর্ণের ধ্বনি শেখানো হয় তাদের নাম না শিখিয়ে যেমন CSK ইন ক্যাট এই যে CAT ক্যাট এই যে CAT ক্যাট এই শব্দের মধ্যে ঠিক আছে CAT ক্যাট এই শব্দের মধ্যে এটা যে ক্যাট এটা না বলে ঠিক আছে এই সি এর ধ্বনি শেখানো হবে সি এর উচ্চারণ কি কে ঠিক আছে এটা শেখানো হবে তারপর যেমন কানপুর এই শব্দের মধ্যে KNPU বারে পুরোপুরি স্পেলিং না শিখিয়ে এই কে এর উচ্চারণ শেখানো হবে কে এর সাউন্ড কি ক কে এটা শেখানো হবে এটা হলো ফোনিক মেথড তারপর দেখুন নন লেটার মেথডের অন্তর্গত কতগুলি মেথড রয়েছে চারটি মেথড রয়েছে এগুলি হলো ওয়ার্ড মেথড ওয়ার্ড মেথডের মধ্যে কি করা হয় শব্দের চিহ্ন দেখানো হয় যেমন দেখুন এখানে পেন PEN পেন এটাকে এভাবে না লিখিয়ে ঠিক আছে পুরোপুরি কলমের এক ছবি দেখানো হয় দেখুন এখানে ছবি দেখানো হলো তারপর এখানে যে বয় রয়েছে বা বেবি রয়েছে এই বেবি স্পেলিং না লিখে কি করা হলো এখানে ফটো বা ছবি দেখানো হলো বেবির এমনটা যে পদ্ধতির মাধ্যমে শেখানো হয় রিডিং পড়া এটাকে বলা হয় ওয়ার্ড মেথড তারপর ফ্রেজ মেথডের মধ্যে যেমন ওভার দ্য হেড ওভার দ্য টপ ঠিক আছে ইন দ্য শপ এই ধরনের ছোট ছোট ফ্রেজ বাক্যাংশ শেখানো হয় ঠিক আছে তারপর সেন্টেন্স মেথডের মধ্যে কমপ্লিট বাক্য পড়ানো হয় বাক্য শেখানো হয় যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি উই গো টু স্কুল এভরিডে এ ধরনের সেন্টেন্স শেখানো হয় তারপর দেখুন স্টোরি মেথডের মধ্যে কোনো ইন্টারেস্টিং স্টোরি শেখানো হয় স্টোরি কি করে শেখানো হবে স্টোরি মানে বলা হয় ঠিক আছে যাতে স্টোরির মাধ্যমে ওরা বিভিন্ন ভোকাবুলারি বিভিন্ন ওয়ার্ড শিখতে পারে ঠিক আছে আশা করি এতটুকু আপনি বুঝতে পারলেন এবার চলুন নেক্সট টপিক আমরা দেখব অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্টেজেস ইন রিডিং মানে পঠনের মধ্যে যে সমস্ত ধাপ রয়েছে ঠিক আছে সেটা আমরা দেখব দেখুন রিডিংয়ের প্রথম ধাপ হলো প্রিপারেটরি রিডিং তো প্রিপারেটরি রিডিং মানে কি আপনি যখন কোনো পাঠ শিশুদের দ্বারা পড়াবেন ঠিক আছে শিশুদেরকে পড়তে দেবেন তখন প্রথমে কিন্তু শিশুরা ওই পাঠ পড়ার জন্য তৈরি হয়েছে কিনা সেটা আপনি তৈরি করে দেবেন
মানে কোনো নির্দিষ্ট পাঠে যে ধরনের ভোকাবুলারি রয়েছে, যে ধরনের ওয়ার্ডস রয়েছে, যে ধরনের ফ্রেজেস রয়েছে, এগুলি প্রথমে আপনি পাঠদান করে, প্রথমে আপনি শিখিয়ে তারপর কোনো পার্টিকুলার চ্যাপ্টারকে পড়াবেন। এটা হলো প্রিপারেটরি রিডিং। আশা করি আপনি বুঝতে পারলেন। তারপর প্রোডাক্টিভ রিডিং। এখন দেখুন প্রোডাক্টিভ রিডিং মানে কি, লেটার্স অ্যান্ড ওয়ার্ডস আর এমফেসাইজড ইন দিস স্টেজ। এই দ্বিতীয় স্তরে কি করা হয়, প্রোডাক্টিভ রিডিংয়ের মধ্যে লেটার, বর্ণকে এবং শব্দকে গুরুত্ব দেওয়া হয়। তারপর হ্যাবিট অফ রিডিং ইজ ফর্মড ইন দিস স্টেজ। তারপর এই প্রোডাক্টিভ রিডিংয়ে পাঠের অভ্যাস গড়ে তোলা হয়। তারপর দেখুন নেক্সট হলো ইমাজিনেশন রিয়েলাইজেশন। ইমাজিনেশন রিয়েলাইজেশনের মধ্যে দুইটি কাজ করা হয়। একটি হলো ইন দিস স্টেজ রিডিং বিকামস ভিগোরাস। এই স্টেজের মধ্যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে রিডিং এক আনন্দময় কাজ হয়ে যায়, ইজি হয়ে যায় ওদের জন্য। ইন দিস স্টেজ লার্নার্স বিকাম অ্যাকাস্টম টু দি ইউজ অফ বুকস। এই স্টেজে বা এই পর্যায়ে বা এই ধাপে ছাত্রছাত্রীরা বইয়ের ব্যবহারের অভ্যস্ত হয়ে যায়। ঠিক আছে, আশা করি এতটুকু আপনি বুঝতে পারলেন। এবার চলুন নেক্সট টপিক আমরা দেখি। অ্যান্ড দিস ইজ টাইপস অফ রিডিং, ভেরি ইম্পর্ট্যান্ট। এই সাবটপিক থেকে বা এই টপিক থেকে কিন্তু সেটের পরীক্ষায় কোয়েশ্চেন আসে। রিডিংয়ের প্রকার, পঠনের প্রকার। দেখুন টাইপস অফ রিডিং, তো রিডিংকে প্রাইমারিলি 4 টাইপসে ভাগ করা যায়। প্রথম হলো লাউড রিডিং, তারপর হলো সাইলেন্ট রিডিং, দেন ইন্টেন্সিভ রিডিং, আর তারপর এক্সটেন্সিভ রিডিং। চলুন এবার আমরা এক এক করে এই লাউড রিডিং কি, লাউড রিডিংয়ের ফিচার কি, লাউড রিডিংয়ের বেনিফিট কি, লাউড রিডিংয়ের ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলি আলোচনা করব। দেখুন লাউড রিডিং মানে কি, ইট ইজ অলসো নোন এজ অরেল অর অ্যালাউড রিডিং। লাউড রিডিংকে অরেল বলা হয় অথবা অ্যালাউড রিডিংও বলা হয়। লাউড রিডিং কি করে থাকে, মেকানিক্স অফ রিডিং, পড়ার কৌশল শেখার জন্য লাউড রিডিং খুব গুরুত্বপূর্ণ। মানে জুনিয়র লেভেলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে লাউড রিডিং খুব গুরুত্বপূর্ণ। লাউড রিডিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা কীভাবে পড়া হয়, পড়ার যে মেকানিজম সেটাকে শিখতে পারে। হোয়ার টু পজ অর নট, কোথায় থামতে হয়, কোথায় বেশি করে থামতে হয় সেটা বুঝে নেয়, পাংচুয়েশন মার্কের ইউজ বুঝে নেয় ছাত্রছাত্রীরা। তারপর দেখুন লাউড রিডিংয়ের মাধ্যমে পিচ লেভেল, কোথায় জোরে বলতে হয়, কোথায় আস্তে বলতে হয়, স্পিডে বলতে হয়, এটা বুঝে নেয়। তারপর দ্য ফোর্স উইথ হুইচ সিলেবলস আর আটার্ড, সিলেবলকে কী করে উচ্চারণ করতে হয়, কতটুকু ফোর্সের সাথে উচ্চারণ করতে হয় সেটা বুঝে উঠতে পারে। তারপর দেখুন দ্য সাউন্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট আর সিগনিফিক্যান্ট ফর মিনিং, কোনো ভাষায় যে সমস্ত ধ্বনি রয়েছে, সাউন্ড রয়েছে, এগুলিকে বুঝতে পারে, এগুলির ধ্বনির অর্থ বুঝতে পারে ছাত্রছাত্রীরা পড়ার মাধ্যমে। এবার দেখব যে লাউড রিডিংয়ের অবজেক্টিভ বা উদ্দেশ্য কী। দেখুন লাউড রিডিংয়ের অবজেক্টিভ হলো যে লাউড রিডিং শুদ্ধ উচ্চারণে সাহায্য করে, কারেক্ট প্রনাউন্সিয়েশনে হেল্প করে। তারপর ইন্টোনেশন, আমি যাকে বললাম, স্ট্রেস, রিদম, এগুলি বুঝতে সাহায্য করে। তারপর লাউড রিডিং কী করে, যে নিজের ধারণাকে শেয়ার করতে সাহায্য করে। তারপর লাউড রিডিং অর্থ বুঝতে সাহায্য করে। তারপর লাউড রিডিং যে সাইলেন্ট রিডিংয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রিপেয়ার করে নেয়। তাছাড়া অতঃপর আমরা বলতে পারি দেন উই ক্যান সে যে লাউড রিডিং হলো সাইলেন্ট রিডিং শেখার ফার্স্ট স্টেপ। ঠিক আছে, এবার চলুন আমরা লাউড রিডিংয়ের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস দেখব। দেখুন যেভাবে এই যে রিডিং মেথড, এই যে রিডিংয়ের মানে লাউড রিডিংয়ের যেরকম প্রফিট রয়েছে বা অ্যাডভান্টেজ রয়েছে, এরকম কিছুটা ডিসঅ্যাডভান্টেজেসও রয়েছে, এগুলি আমরা দেখব। তো অ্যাডভান্টেজেস কী কী দেখুন, ইট ডেভেলপস প্রপার মেথড অফ রিডিং। তো লাউড রিডিংয়ের মাধ্যমে জুড়ে জুড়ে পড়ে আমরা ভালো করে শুদ্ধ করে কি করে পড়তে হয় সেটা শিখে নিতে পারি। তারপর দেখুন ইট ইমপ্রুভস দ্য স্কিল অফ স্পিচ সাউন্ড, আমাদের যে ভোকাল কোঅর্ডিনেশন, এখানে যে গলার মধ্যে আমাদের যে শব্দের উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, আমাদের যে পিছনে যে আলজিব্বা রয়েছে সেটার কোঅপারেশন, কোঅর্ডিনেশন সব কিছু কিন্তু লাউড রিডিংয়ের মাধ্যমে ডেভেলপ হয়। ঠিক আছে, তারপর দেখুন ইট ডেভেলপস কনফিডেন্স অ্যামং লার্নার্স বাই এনহ্যান্সিং কারেক্ট প্রনাউন্সিয়েশন, পোজ এটসেট্রা। তো সঠিকভাবে কি করে শব্দের উচ্চারণ করতে হয়, কোথায় থামতে হয়, এগুলি বুঝে একজন লার্নার নিজের কনফিডেন্সকে বুস্ট করতে পারে। তারপর দেখুন যারা বিগিনার, মানে যারা এখন বিদ্যালয়ে এসেছে, লার্নার জুনিয়র লেভেলে আছে, ওদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ লাউড রিডিং। তো এবার আমরা জানবো কিছুটা ডিসঅ্যাডভান্টেজেস। দেখুন ইট ইজ নট এ সোর্স অফ প্লেজার। দেখুন লাউড রিডিং, আপনি যদি লাউড রিডিংয়ে কোনো পার্টিকুলার এক প্যারাগ্রাফ পড়েন, তখন এই লাউড রিডিংয়ে পড়ে আপনি ততটা আনন্দ পাবেন না।
এবং লাউড রিডিং আপনি বেশি সময় করতেও পারবেন না। আপনি যখন লাউড রিডিং করবেন তখন আপনি টায়ার্ড হয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি যদি সাইলেন্টলি পড়ে থাকেন তখন আপনার সময়ও কম লাগবে, কম সময়ে আপনি বেশি পড়তে পারবেন, ঠিক আছে। তারপর দেখুন ইট ইজ নট ইউজফুল ইন লেটার লাইফ। আপনার যখন এইজ বেশি হয়ে যাবে তখন আপনি আর শিশুদের মতো এভাবে জোর করে পড়তে পারবেন না। আপনি যদি এভাবে জোর করে পড়েন তখন হতে পারে আপনার যে নেভার রয়েছে ওরা কমপ্লেইনও করতে পারে, ঠিক আছে। তারপর দেখুন ইট ফর্মস এ ব্যারিয়ার ইন এক্সটেন্সিভ রিডিং। এখন আমরা এক্সটেন্সিভ রিডিংয়ের ক্ষেত্রে লাউড রিডিং একটি বাধার সৃষ্টি করে। কি বাধার সৃষ্টি করে এবং হোয়াট ইজ এক্সটেন্সিভ রিডিং, আপনি ভিডিও দেখুন, অবশ্যই জেনে যাবেন। এবং আমি রিকোয়েস্ট করব যে ভিডিও ভালো লাগলে ভিডিওকে আপনি প্লিজ লাইক করবেন। আপনার একটি লাইক কিন্তু আরও এ ধরনের ভিডিও বানাতে মোটিভেট করে, ঠিক আছে। এর সাথে আপনি বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে। আপনার মনে যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। চলুন নেক্সট ইম্পর্ট্যান্ট টপিক আমরা দেখব, এবং এগুলি হলো যে আরও দুটি অসুবিধা লাউড রিডিংয়ের। ইট এনাবলস দ্য লার্নার্স টু কম্প্রিহেন্ড। তারপরে এই দেখুন এখানে লাউড রিডিং এই তো আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব সাইলেন্ট রিডিং, ঠিক আছে। তো সাইলেন্ট রিডিংয়ের ফিচার কি, তারপর সাইলেন্ট রিডিংয়ের অবজেক্টিভ কি, এটা আমরা দেখব। তারপর তার অ্যাডভান্টেজ অ্যাজ ওয়েল এজ ডিসঅ্যাডভান্টেজ দেখব। তো সাইলেন্ট রিডিং কী করে? ইট এনাবলস দ্য লার্নার্স টু কম্প্রিহেন্ড দ্য মিনিং। অর্থ বুঝতে সাহায্য করে সাইলেন্ট রিডিং। তারপর সাইলেন্ট রিডিংয়ের যে গতি সেটা লাউড রিডিং থেকে অনেক অনেক বেশি হয়। মানে কোনো এক পার্টিকুলার পেজ আপনি যদি লাউডলি পড়েন তখন মনে করুন ওই পেজ পড়তে আপনার 5 মিনিট সময় লাগে, তখন সেই পেজকে যদি আপনি সাইলেন্ট রিডিংয়ের সাহায্যে পড়েন তখন আপনার সেটা 3 মিনিটের ভিতরে 3 মিনিটের চেয়ে কম সময়ে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা হলো সাইলেন্ট রিডিং। এবার আমরা জানবো যে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ সাইলেন্ট রিডিং। তো সাইলেন্ট রিডিং কী করে? টু রিড উইথ স্পিড, ফ্লুয়েন্সি অ্যান্ড ইজ। সাইলেন্ট রিডিংয়ে যেহেতু আমাদের ঠোঁট আমরা ইউজ করব না, আমরা গলা ইউজ করব না, কথা না বলে চুপচাপ পড়ব, তখন সাইলেন্ট রিডিংয়ের স্পিড, ফ্লুয়েন্সি ইহা লাউড রিডিংয়ের চেয়ে অনেক বেশি হয়। তারপর দেখুন সাইলেন্ট রিডিং ভোকাবুলারি বিকশিত করতে যথেষ্ট সাহায্য করে। তারপর বোঝার সাথে পড়তে সাহায্য করে সাইলেন্ট রিডিং। তারপর দেখুন সাইলেন্ট রিডিং আমাদের রিডিংয়ের ইন্টারেস্ট, আপনি একজন রিডার হিসাবে নিজেকে বুস্ট করতে পারেন সাইলেন্ট রিডিংয়ের মাধ্যমে। সাইলেন্ট রিডিং ইন্টারেস্ট ডেভেলপ করতে সাহায্য করে। তারপর সাইলেন্ট রিডিং অন্যদের ডিস্টার্ব দেয় না, কিন্তু আপনি যদি লাউডলি পড়েন তখন আপনার পড়ার আওয়াজ, পড়ার যে ধ্বনি সেটা কিন্তু অন্যদের ডিস্টার্ব দিতে পারে, ঠিক আছে। কিন্তু সাইলেন্ট রিডিং এরকম করে না। তারপর দেখুন টু গেইন প্লেজার অ্যাজ ওয়েল এজ ইনফরমেশন। সাইলেন্ট রিডিংয়ের মাধ্যমে আমরা যেভাবে আনন্দ পেয়ে যেতে পারি ঠিক একইভাবে আমরা ইনফরমেশনও পেয়ে যেতে পারি। এবার চলুন আমরা দেখব সাইলেন্ট রিডিংয়ের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। দেখুন সাইলেন্ট রিডিং আমাদের শক্তি এবং সময় বাঁচাতে সাহায্য করে। তারপর দেখুন সাইলেন্ট রিডিং চিন্তা করতে, কোনো কিছুকে কল্পনা করতে সাহায্য করে। তারপর দেখুন সাইলেন্ট রিডিং ভোকাবুলারি বা শব্দভাণ্ডারের উপর মাস্টারি অথবা শব্দভাণ্ডারের উপর নিজের যে কলাকৌশল সেটাকে বিকশিত করতে সাহায্য করে, মানে শব্দভাণ্ডারের মাস্টারি হাসিল করতে সাহায্য করে। তারপর দেখুন কি করে সাইলেন্ট রিডিং ডিফারেন্ট স্কিলস যেমন প্রনাউন্সিয়েশন, তারপর মিনিং, তারপর স্ট্রাকচার, ভোকাবুলারি ইত্যাদিকে কনসলিডেট করতে সাহায্য করে। ইত্যাদিকে আরও আপনি কী করে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন, কী করে এগুলি অ্যাপ্লাই করে আপনি ইজিলি বুঝবেন সেটা করতে সাহায্য করে, ঠিক আছে। তারপর দেখুন ডিসঅ্যাডভান্টেজেস। এখন তো আমরা জানলাম যে সাইলেন্ট রিডিংয়ের অ্যাডভান্টেজ কী কী। এখন আমরা জানবো যেরকম সাইলেন্ট রিডিংয়ের অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে ঠিক কীভাবে সাইলেন্ট রিডিংয়ের ডিসঅ্যাডভান্টেজেসও রয়েছে। এগুলি কী কী দেখুন। ইট ইজ নট ফর দ্য বিগিনার্স। প্রথম হলো সাইলেন্ট রিডিং যারা আরম্ভ করেছে এইমাত্র বিদ্যালয়ে আসা, অর্থাৎ ছাত্রছাত্রীদের জুনিয়র লেভেলে যারা আছে তাদের জন্য নয়, ঠিক আছে। তারপর দেখেন প্রনাউন্সিয়েশন ক্যানট বি কারেক্টেড। সাইলেন্ট রিডিংয়ের মাধ্যমে যদি কোনো পার্টিকুলার ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন ভুল হয় সেটাকে কোনো কারেক্ট করা যায় না, ঠিক আছে, কারণ এখানে প্রনাউন্স করে কোনো কিছু বলা হয় না। তারপর দো মুভমেন্ট অফ লিপস ডিউরিং সাইলেন্ট রিডিং রেটার্স দ্য স্পিড অফ রিডিং। যদিও সাইলেন্ট রিডিংয়ের মধ্যে ঠোঁট কী কয় মুভমেন্ট করে না, কিন্তু এই সাইলেন্ট রিডিংয়ের স্পিড অনেক বেশি হয়। কিন্তু মনে রাখবেন এই সাইলেন্ট রিডিংয়ে ভুল শুদ্ধ করা যায় না, ঠিক আছে। তারপর দেখুন নেক্সট হলো ইন্টেন্সিভ রিডিং, ঠিক আছে। তো ইন্টেন্সিভ রিডিং কি? ইন্টেন্সিভ রিডিং মানে ইট মিনস রিডিং দ্য টেক্সট ইন পার্টস ফর ডিটেইলস।
মানে কোনো টেক্সটকে আমরা কি করে পড়ব, পার্ট করে পড়ব। কিসের জন্য? ডিটেলস জানার জন্য, সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য পড়ব। অর্থাৎ এটার অর্থ হলো ইট ইজ এ ডিটেইল স্টাডি অফ দ্য টেক্সট। কোনো এক পার্টিকুলার টেক্সটের সম্পূর্ণ অধ্যয়ন হলো ইন্টেনসিভ রিডিং। আপনারা অবশ্যই মনে রাখবেন। তারপর দেখুন, লার্নার্স মাস্টার এট দ্য প্রোডাক্টিভ লেভেল অল দ্য নিউ ভোকাবুলারি অ্যান্ড গ্রামাটিক্যাল আইটেমস দে কাম অ্যাক্রস। মানে কি হয়, ইন্টেনসিভ রিডিং আপনি যখন করবেন, ইন্টেনসিভ রিডিং করার পূর্বে আপনি কোনো ভাষার গ্রামাটিক্যাল কম্পোনেন্টসকে জানতে হবে, আপনার ভোকাবুলারি যথেষ্ট স্ট্রং হতে হবে, ঠিক আছে। তারপর এখন আমরা দেখি, চলুন ইন্টেনসিভ রিডিংয়ের অবজেক্টিভ কী কী। ইন্টেনসিভ রিডিংয়ের অবজেক্টিভ হলো যে এটা পড়াশোনার প্রতি টেস্ট বা পড়ার যে টেস্ট সেটাকে বিকশিত করতে সাহায্য করে। তারপর দেখুন, ইন্টেনসিভ রিডিং অ্যাক্টিভ ভোকাবুলারিকে, এখানে মনে রাখবেন ভোকাবুলারি এখানে সরি আপনি পাচ্ছেন অ্যাক্টিভ ভোকাবুলারি, মানে যে সমস্ত শব্দের অর্থ আপনি এখন যদি জিজ্ঞাসা করা হয় বলতে পারেন, সেটা হলো অ্যাক্টিভ ভোকাবুলারি। এবং এমন কিছুটা শব্দ আমাদের প্রত্যেকেরই মনে থাকে, যে সমস্ত শব্দের অর্থ আমরা জানি, কিন্তু এখন যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় তখন আমাদের অল্প ভেবে তারপর বলতে হবে। তো এটাকে বলা হয় প্যাসিভ ভোকাবুলারি, আপনারা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে। তো এই যে ইন্টেনসিভ রিডিং অ্যাক্টিভ ভোকাবুলারিকে বুস্ট করতে বা ডেভেলপ করতে সাহায্য করে। তারপর দেখুন, টু এক্সটেন্ড নলেজ অ্যান্ড কমান্ড ওভার ইংলিশ, ইংরেজি ভাষা, ইংলিশ ভাষার উপরে আপনার জ্ঞান এবং কমান্ড বৃদ্ধি করতে সাহায্য করে। তারপর দেখুন, টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি ডিটেল প্রিসাইজলি, অর্থাৎ কোনো এক লেসনে, কোনো এক পার্টে, কোনো এক টেক্সটে যে সমস্ত ডিটেল থাকবে এটাকে প্রিসাইজলি বুঝতে সাহায্য করে ইন্টেনসিভ রিডিং। চলুন এবার আমরা জানবো ইন্টেনসিভ রিডিংয়ের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। দেখুন, ইন্টেনসিভ রিডিংয়ের অ্যাডভান্টেজ হলো ইট এক্সপ্লেইনস মিনিং অফ নিউ ওয়ার্ডস। ইন্টেনসিভ রিডিংয়ের মধ্যে নতুন নতুন শব্দের অর্থ আমরা জানতে পারি, কেননা আমি ডিটেল পড়ছি, প্রত্যেকটি ওয়ার্ডের আমি ডিটেল পড়বো, প্রত্যেকটি সেন্টেন্সের, প্রত্যেকটি হেডিংয়ের, প্রত্যেকটি সাবটপিকের আমি ডিটেল পড়বো, তখন আমরা নতুন নতুন ওয়ার্ড শিখে নিতে পারি। ইট অ্যালাউজ মডেল রিডিং বাই দ্য টিচার অ্যান্ড রিডিং অ্যালাউড বাই দ্য লার্নার্স। তো কী করা হয়, ইন্টেনসিভ রিডিংয়ের মধ্যে কোনো লেসনকে আমাদের শিক্ষক বা আপনি যখন শিক্ষক হিসাবে কোনো লেসনকে আপনি পাঠদান করতে পারেন, পড়তে পারেন উচ্চারণ করে করে লাউডলি, এবং এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি যে পড়বেন, এটা ছাত্রছাত্রীদের মধ্যে, লার্নার্সদের মধ্যে ওই শব্দগুলিকে শিখতে সাহায্য করবে, ঠিক আছে, মানে রিডিং বুস্ট করতে সাহায্য করবে। এভাবে যে পড়া হয়, আমরা যে শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষে গিয়ে আমরা যে পড়ে থাকি, উচ্চারণ করে করে যে পড়ে থাকি, ঠিক আছে, কোনো পার্টিকুলার চ্যাপ্টারকে, সেটাকে মডেল রিডিং বলা হয়। তারপর দেখুন, ইট হেল্পস ইন লার্নিং গ্রামার। তারপর এই ইন্টেনসিভ রিডিং গ্রামার শিখতে সাহায্য করে। তারপর দেখুন, ইট হেল্পস ইন ইমপ্রুভিং পাওয়ার অফ এক্সপ্রেশন, মানে নিজের এক্সপ্রেশনকে, নিজের থটকে এক্সপ্রেস করতে সাহায্য করে ইন্টেনসিভ রিডিং, ঠিক আছে। তারপর এখন চলুন আমরা দেখি যে ডিসঅ্যাডভান্টেজেস বা অসুবিধা কী কী ইন্টেনসিভ রিডিংয়ের সাথে রয়েছে। ইট ইজ লং অ্যান্ড আনইন্টারেস্টিং। দেখুন, ইন্টেনসিভ রিডিংয়ে যেহেতু আমরা কি করব, যে পুরোপুরি ডিটেইলকে পড়ব, ঠিক আছে, একদম এক্স্যাক্টলি এ টু জেড পড়ব, তো এই জন্য এটা লং হয়ে যায়, অনেক দীর্ঘ সময় নিয়ে নেয়, ঠিক আছে, এবং এর ফলস্বরূপে ইহা বোরিং হয়ে যায় বা আনইন্টারেস্টিং হয়ে যায়। তারপর ইট রেয়ারলি গিভস জয় অ্যান্ড প্লেজার। তো আনইন্টারেস্টিং হয়ে যায় মানে ইহা আমাদেরকে আনন্দ দেয় না। তারপর ইট এমফাসাইজেস টু মাচ অন ল্যাঙ্গুয়েজ। আর ইন্টেনসিভ রিডিংয়ে অধিক গুরুত্ব আরোপ করা হয় ভাষার ক্ষেত্রে, ঠিক আছে, ভাষা কি করে এখানে সেন্টেন্স ফর্ম হলো, কি করে পার্টিকুলার প্যারাগ্রাফের মধ্যে এই সেন্টেন্স বসানো হলো, হ্যাঁ, এটা পুরোপুরি ডিটেইল আমাদের জানতে হবে ইন্টেনসিভ রিডিংয়ে, ঠিক আছে। তো চলুন এবার আমরা জানবো এক্সটেন্সিভ রিডিং কি। দেখুন, এক্সটেন্সিভ রিডিং আর ইন্টেনসিভ রিডিংয়ের মধ্যে ডিফারেন্স আপনাদের জানতে হবে, মনে রাখবেন। তো এক্সটেন্সিভ রিডিং কি করে, মেইন পয়েন্টসের উপর ফোকাস করে। যেভাবে ইন্টেনসিভ রিডিংয়ে একদম এ টু জেড আমাদের পড়তে হয়েছিল, এমনটা কিন্তু এক্সটেন্সিভ রিডিং করে না, অনলি ফোকাস করে থাকে মেইন পয়েন্টসের উপর। ইট মিনস নন ডিটেল স্টাডি অফ দ্য টেক্সট বুক। আপনার যে টেক্সট বুক সোশ্যাল সায়েন্সের বা ইংলিশের, এই টেক্সট বুকের পুরোপুরি প্রথম পেজ থেকে শুরু করে শেষ পেজ পর্যন্ত আপনাকে পড়তে হবে না। আপনি শুধু ইম্পর্ট্যান্ট আপনার যে সমস্ত টপিক সিলেবাসে রয়েছে, এই সিলেবাসের অন্তর্ভুক্ত টপিক পড়বেন। এটা হলো এক্সটেন্সিভ রিডিং, মনে রাখবেন। তারপর দেখুন, ইট ইজ টু ট্রেন দ্য লার্নার্স টু রিড ডাইরেক্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তো এক্সটেন্সিভ রিডিং কি করে থাকে, যে
ফ্লুয়েন্টলি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, যাহাতে ছাত্রছাত্রীরা নিজের ভাষার মধ্যে যে ভাষায় ক্লাস হচ্ছে, যে ভাষার টার্গেট ল্যাঙ্গুয়েজ, এই টার্গেট ল্যাঙ্গুয়েজে যাতে ছাত্রছাত্রীরা সরাসরি পড়তে পারে এবং ফ্লুয়েন্টলি, ঠিক আছে, পড়তে পারে, সেটা উপর গুরুত্ব দেয় বা জোর দেয়। ঠিক আছে, তারপর দেখুন এক্সটেন্সিভ রিডিং কী করে, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডে টু ডে লাইফ লাইক রিডিং নিউজ পেপার, আর্টিকেল এটসেট্রা। মানে এক্সটেন্সিভ রিডিং আমরা যখন পত্রিকা পড়ি, ঠিক আছে, কোনো নিউজ আর্টিকেল পড়ি, এটা হয় এক্সটেন্সিভ রিডিং। আমরা শুধুমাত্র মেইন ইম্পর্টেন্ট পয়েন্টস দেখে পত্রিকা পড়ে থাকি, পত্রিকার প্রথম পেজ থেকে শুরু করে একদম শেষ পেজ পর্যন্ত আমরা পড়ি না। এটা হলো, মানে মনে রাখবেন, পেপার পড়া ইকুয়ালস টু এক্সটেন্সিভ রিডিং। আর আপনি যদি রামায়ণ মহাভারত পড়েন তখন সেটা হবে ইন্টেন্সিভ রিডিং, কেননা রামায়ণ মহাভারত একদম প্রথম থেকে শুরু করে আপনি শেষ পর্যন্ত পড়বেন, শ্রীমদ্ ভাগবত গীতা, কুরআন ইত্যাদি। ঠিক আছে, মনে রাখবেন। তারপর দেখুন অবজেক্টিভ, এক্সটেন্সিভ রিডিংয়ের অবজেক্টিভ কি? এক্সটেন্সিভ রিডিংয়ের প্রথম অবজেক্টিভ হলো ইন্টারেস্ট, মানে পড়ার প্রতি ইন্টারেস্ট এবং আনন্দ প্রদান করা। তারপর এক্সটেন্সিভ রিডিংয়ের যে অবজেক্টিভ হলো প্যাসিভ ভোকাবুলারিকে বুস্ট করা, কেননা এক্সটেন্সিভ রিডিংয়ে আপনি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং খুঁজে খুঁজে পড়বেন না, তো এভাবে আপনার প্যাসিভ ভোকাবুলারি বিকশিত হবে। অর্থাৎ এমন কিছু শব্দ আপনি জানবেন যে শব্দগুলির অর্থ আপনি জানেন, কিন্তু বলতে হলে আপনাকে অল্প ভেবে বলতে হয়। ঠিক আছে, আপনি মানে চট করে বলতে পারেন না আর কি। তারপর দেখুন টু বুস্ট মেন্টাল হরিজন বাই গেইনিং ওয়াইড নলেজ। ঠিক আছে, টু বুস্ট মেন্টাল হরিজন, এখানে আবার আছে মেন্টাল হরিজন, মানে নিজের যে থিঙ্কিং, সোচনে কা দায়রা হিন্দি ভাষায় বলা হয়। তো ইয়ে সোচনে কা দায়রা যেটা আছে, মানে মানসিক যে নিজের চিন্তা করার ক্ষমতা, চিন্তা করার এরিয়া, সেটা আরও ওয়াইড হয়ে যায়, বৃহৎ হয়ে যায়। ঠিক আছে, এটা হলো এক্সটেন্সিভ রিডিংয়ের অবজেক্টিভস। চলুন এবার আমরা দেখব হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যাজ ওয়েল অ্যাজ ডিসঅ্যাডভান্টেজেস অফ এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিংয়ের অ্যাডভান্টেজ হলো ইট এনহ্যান্সেস সাইলেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রিডিং। এক্সটেন্সিভ রিডিং সাইলেন্ট রিডিং আর ব্যক্তিগত পাঠ মানে ইন্ডিভিজুয়াল রিডিং বিকাশ করতে সাহায্য করে। তারপর দেখুন এক্সটেন্সিভ রিডিং হেল্পস ইন অ্যাসিমিলেশন অফ আইডিয়াস, একটি ধারণাকে অ্যাসিমিলেট করতে সাহায্য করে, আত্মীকরণে সাহায্য করে এক্সটেন্সিভ রিডিং। তারপর এক্সটেন্সিভ রিডিং রিইনফোর্সেস কমান্ড ওভার ইংলিশ। এক্সটেন্সিভ রিডিং ঠিক একইভাবে ইন্টেন্সিভ রিডিংয়ের মতো ইংরেজি ভাষার উপর দক্ষতা, ইংরেজি ভাষার উপর নিজের কমান্ড বুস্ট করতে বা ডেভেলপ করতে সাহায্য করে। তারপর দেখুন ডিসঅ্যাডভান্টেজেস, এক্সপ্লেনেশন অফ নিউ ওয়ার্ডস ইজ নট ডান। এক্সটেন্সিভ রিডিংয়ের মধ্যে নিউ ওয়ার্ডসের এক্সপ্লেনেশন করা হয় না, এটা হলো একটি অসুবিধা। তারপর দেয়ার ইজ নো লার্নিং অফ গ্রামার, এক্সটেন্সিভ রিডিংয়ের মধ্যে গ্রামাটিক্যাল রুল ফোকাস করা হয় না। তারপর দেখো নো মডেল রিডিং বাই দ্য টিচার, এক্সটেন্সিভ রিডিংয়ে কোনো শিক্ষক আপনাকে পড়ে শোনাবেন না। ঠিক আছে, কোনো পার্টিকুলার এক প্যারাগ্রাফ পড়ে শোনাবেন না, কোনো পার্টিকুলার এক চ্যাপ্টার পড়ে শোনাবেন না। তো এটা হলো এক্সটেন্সিভ রিডিংয়ের ডিসঅ্যাডভান্টেজেস। আশা করি আপনি বুঝতে পারেন। ঠিক আছে, আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি এই পিডিএফ পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল সার্থক এডুকেয়ার, এরই সাথে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ সার্থক এডুকেয়ার জয়েন হয়ে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখানে আপনি গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবেন। চলুন এবার আমরা নেক্সট ইম্পর্টেন্ট টপিক দেখব, এটা হলো রিডিং স্ট্র্যাটেজিস। এবার রিডিং স্ট্র্যাটেজিস আমরা পড়ব যে রিডিং মানে পাঠ করার স্ট্র্যাটেজি কী কী। দেখুন প্রিভিউইং, প্রথমে আমরা কোনো চ্যাপ্টার, কোনো টপিক পড়ার পূর্বে প্রিভিউ করব, অর্থাৎ টাইটেল দেখব, এই পার্টিকুলার চ্যাপ্টারের নাম কি সেটা দেখব, এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে যদি আর কোনো সাবটাইটেল থাকে বা সেকশনের উপর যদি কোনো হেডিং থাকে বা কোনো ফটো থাকে তখন সেটাকে দেখব। উদাহরণস্বরূপ মনে করুন গলিভার্স ট্রাভেল, এই বইটি যদি আমি কোনো শিশুকে দেই, এই গলিভার্স ট্রাভেল বইটি দেওয়ার পর কোনো শিশু প্রথমে তার কভার দেখেই বুঝে নিতে পারে যে এই বইয়ের মধ্যে কি রয়েছে। এই বইয়ের মধ্যে সাগরের বিষয়ে কথা আছে, জাহাজ ইত্যাদি আছে, এটা বুঝে নিতে পারে। তো এটাকে বলা হয় প্রিভিউইং। প্রেডিক্টিং মানে কি? দেখুন প্রেডিক্টিং দুই ধরনের হয়, একটি হলো ইউজিং নলেজ অ্যাবাউট দি অথর টু মেক প্রেডিকশনস অ্যাবাউট রাইটিং স্টাইল। এখন এই যে গলিভার্স ট্রাভেল এই যে বই, এই বইটি লিখেছেন জোনাথন সুইফট। তো এটা হয়তোবা কোনো যে পাঠক, কোনো যে রিডার, সেই রিডার এই লেখক বিষয়ে জানেন, তখন উনি প্রথমে লেখকের নাম দেখে উনি বুঝতে পারবেন যে এই লেখক কী ধরনের লেখা লিখে থাকেন। যেমন আমি যদি বলি তসলিমা নাসরিন, ঠিক আছে, লজ্জা যে উনি যে লিখেছেন, তো এই তসলিমা নাসরিনকে যারা জানেন তাহারা বলতে পারেন যে এই তসলিমা নাসরিন কী ধরনের লিখতে পারেন। ঠিক আছে, আমি যদি বলেন সালমান রুশদি,
তখন আপনারা নাম শুনে বুঝে নিতে পারেন যে ওনার লেখার স্টাইল কি হবে, রাইটিং স্টাইল কি হবে, ওনার ভোকাবুলারি কতটা হার্ড, ঠিক আছে, ওনার কন্টেন্টে কী ধরনের ডিসকাশন থাকবে এটা। তারপর দেখুন ইউজিং প্রায়র নলেজ অফ দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড আইডিয়াস অ্যাজ ক্লুজ টু গেট দ্য মিনিং অফ আননোন ওয়ার্ডস। কী করতে হবে? আর এই প্রেডিক্টিংয়ের মধ্যে থাকে আপনি পার্ট পড়লেন, ঠিক আছে, এই পার্টের মধ্যে কোনো পার্টিকুলার ওয়ার্ডকে আপনি বুঝতে পারলেন না, কিন্তু এটাকে কনটেক্সট ওয়াইজ ক্লু হিসাবে আপনি বুঝার যে চেষ্টা করেন, এটা হলো প্রেডিক্টিংয়ের অন্তর্গত, ঠিক আছে। আপনি যে ওভারঅল এটাকে নিজের প্রায়র নলেজকে কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করবেন, কোন শব্দকে? আননোন শব্দকে, আননোন ওয়ার্ডকে। তো এটাকে বলা হয় প্রেডিক্টিং। আশা করি আপনি বুঝতে পারলেন প্রেডিক্টিং কি। এবার আমরা নেক্সট ইম্পর্টেন্ট টপিক দেখব, সেটা হলো স্কিমিং। দেখুন স্কিমিং আরও একটি রিডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো স্কিমিং কি? ইট ইজ এ কুইক সার্ভে অফ দ্য টেক্সট টু গেট মেইন আইডিয়া। স্কিমিং হলো কুইক সার্ভে, মনে রাখবেন খুব স্পিডে দ্রুত গতিতে করা হয় মেইন আইডিয়াকে পাওয়ার জন্য। তারপর দেখুন ইট ইজ এ ফাস্ট রিডিং অ্যাক্টিভিটি। স্কিমিং হলো খুব দ্রুত গতিতে করা হয় এমন এক পাঠ। তারপর দেখুন এই স্কিমিং স্ট্র্যাটেজির মধ্যে আনওয়ান্টেড চাঙ্কস আর লেফট আউট, মানে চ্যাপ্টারের মধ্যে কোনো পার্টিকুলার টেক্সটের মধ্যে যে সমস্ত আননেসেসারি ডিটেইলস থাকবে এগুলিকে লেফট আউট, এগুলিকে বাদ দেওয়া হয় স্কিমিংয়ের মধ্যে, খেয়াল অবশ্যই করবেন। চলো নেক্সট ইম্পর্ট্যান্ট রিডিং স্ট্র্যাটেজি ইজ স্ক্যানিং। স্ক্যানিং মিনস এক্সামাইনিং এভরিথিং ক্লোজলি অ্যান্ড মাইনিউটলি। মানে স্ক্যানিং হলো প্রত্যেকটি টপিককে, প্রত্যেকটি বিষয়কে, মানে সব কিছুকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা, ঠিক আছে। গেটিং ডিটেইল ইনফরমেশন। আর কি পাওয়ার জন্য যাচাই করা? সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য যাচাই করা। স্কিমিংয়ে কিন্তু সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য যাচাই করা হয় না, মনে রাখবেন। স্কিমিং হলো ফার্স্ট রিডিং অ্যাক্টিভিটি, আননেসেসারি ইনফরমেশনকে বাদ দেওয়া হবে স্কিমিংয়ে। কিন্তু স্ক্যানিংয়ে কী করা হবে? একদম প্রত্যেকটি শব্দকে দেখা হবে, ঠিক আছে। এক্সামাইনিং এভরিথিং ক্লোজলি, যা কিছু বিষয় থাকবে টেক্সটের মধ্যে সেটাকে ভালো করে দেখা হবে, মাইনিউটলি মানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে। কি পাওয়ার জন্য? ডিটেল ইনফরমেশন পাওয়ার জন্য, মনে রাখবেন। তারপর দেখুন নেক্সট ইম্পর্ট্যান্ট টপিক, আরও দুইটি রয়েছে রিডিং স্ট্র্যাটেজি। একটি হলো সিনথেসাইজিং এবং অপরটি হলো প্যারাফ্রেজিং। সিনথেসাইজিং মানে কি? দেখুন ইট মিনস পুটিং টুগেদার ইনফরমেশন টু হাইলাইট ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যান্ড ড্রয়িং কনক্লুশন অ্যাট ইয়োর ওন। সিনথেসাইজিং কি? দেখুন আপনি মনে করুন এই যে আমি যে বললাম আগে গলিভার্স ট্রেভেল পড়লেন, গলিভার্স ট্রেভেল পড়ে আপনি সব শেষে কি করলেন? নিজে এক কনক্লুশন ড্র করলেন। গলিভার্স ট্রেভেলে পাঠ করে আপনি কি করে ট্রেভেল করা হয়েছিল, ঠিক আছে, সাগরের রূপ কীরকম ছিল, সেগুলি একটি কনক্লুড করলেন, ঠিক আছে। এটা হয়ে গেল সিনথেসাইজিং, মনে রাখবেন। ইম্পর্টেন্ট পয়েন্টকে আপনি হাইলাইট করবেন সিনথেসাইজিংয়ের মধ্যে। মেইন কোনো পার্টিকুলার স্টোরিকে পড়ে অনলি ইম্পর্টেন্ট ফ্যাক্টস, ইম্পর্টেন্ট হাইলাইটেড পয়েন্টস আপনি যখন তুলে ধরবেন কনক্লুশন হিসাবে, তখন সেটাকে বলা হবে কি? সিনথেসাইজিং, মনে রাখবেন অবশ্যই। তারপর দেখুন নেক্সট প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং মানে কি? দেখুন ইট মিনস স্টপিং এট দি এন্ড অফ এ সেকশন টু চেক কম্প্রিহেনশন। আপনি পার্টিকুলার এক প্যারাগ্রাফ পড়লেন বা পার্টিকুলার এক সেকশন পড়লেন গলিভার্স ট্রেভেলের, এবং এরপর আপনি কতটুকু বুঝতে পারলেন সেটা চেক করবেন, কোনো কোয়েশ্চেন করে, কোনো কিছু জিজ্ঞাসা করে, ঠিক আছে। আবার আপনি পেজ উল্টে উল্টে আপনি চেক করছেন আপনি বুঝতে পারলেন কি না, এটা হলো প্যারাফ্রেজিং। তারপর ইট ইজ টু গেট দ্য মেইন আইডিয়া অ্যান্ড ডিটেইলস ইন ইউর ওন ওয়ার্ডস, এবং এটা হলো কি? মেইন আইডিয়া পাওয়ার জন্য এবং ডিটেইলস পাওয়ার জন্য নিজের শব্দে, ঠিক আছে। ইট ইজ লাইক টকিং টু ওয়ান সেলফ, মানে নিজে নিজে আপনি কি করছেন? মনে করুন আপনি গলিভার্স ট্রেভেল পড়ছেন, আপনি একটি সেকশন বা এক ইউনিট পড়ে আবার আপনি প্রথমে গিয়ে নিজে 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 কথা বলে বলে নিজে নিজে আন্ডারস্ট্যান্ডিং করছেন, সেলফ টকের মতো আর কি, ঠিক আছে। তারপর দেখুন নেক্সট ইম্পর্ট্যান্ট টপিক কি, চলুন আমরা দেখি। এবার হলো রিডিং অ্যাক্টিভিটিস। তো রিডিং অ্যাক্টিভিটিস প্রাইমারিলি টু টাইপস, ঠিক আছে। প্রথম হলো প্রি রিডিং অ্যাক্টিভিটিস এবং দ্বিতীয় হলো হোয়াইল রিডিং অ্যাক্টিভিটিস। তো প্রি রিডিং অ্যাক্টিভিটিস কি? দেখুন প্রি রিডিং অ্যাক্টিভিটিসের মধ্যে ছাত্রছাত্রীদেরকে আমরা কি করব? পড়ার জন্য রেডি করব, ঠিক আছে। আর প্রি রিডিং অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবে প্রিভিউইং, অর্থাৎ আমরা কি পড়াবো সেটা ছাত্রছাত্রীদের সাথে অল্প ডিসকাস করব, কি আমরা ক্লাস করব সেই ক্লাস বিষয়ে ছাত্রছাত্রীদেরকে হিন্ট দেব, প্রেডিকশন করব, ঠিক আছে। তারপর দেখুন এই প্রি রিডিং অ্যাক্টিভিটির মধ্যে স্কিমিংও থাকে। স্কিমিং মানে কি করা? প্রিসাইজলি দেখা, ঠিক আছে। ফার্স্ট রিডিং একদম সব কিছু হাইলাইট প্রথমে দেখা, আনওয়ান্টেড চান্সকে লেফট করে দেওয়া। তারপর রিভিউইং ভোকাবুলারি অ্যান্ড গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স। তারপর আমরা কি করব? ভোকাবুলারি শব্দার্থ
দেখব এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচারকে দেখব, তারপর কনটেক্সট থেকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তারপর দেখুন কম্প্রিহেনশন কোয়েশ্চেন্স টু ফোকাস অ্যাটেনশন অন ফাইন্ডিং আনসার্স ওয়াইল রিডিং। আমরা পড়তে পড়তে কি করব, কম্প্রিহেনশন কোয়েশ্চেনকেও পড়ব যাহাতে আমরা এর উত্তর খুঁজে পাই। এবার চলুন আমরা দেখি হোয়াইল রিডিং অ্যাক্টিভিটিস কি। তো হোয়াইল রিডিং অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে যে পাঠকদের কি করব, আমরা ওরা কতটুকু বুঝে পড়ছে কি না সেটা চেক করার জন্য আমরা কি করব, কম্প্রিহেন্ডিং এ সেন্টেন্স বাই পুটিং টুগেদার দ্য মিনিং অফ ইটস কনস্টিটিউয়েন্ট ওয়ার্ডস। আমরা একটি সেন্টেন্স বের করব এবং এই সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ড আলাদা আলাদা করে দিয়ে বলবো এই ওয়ার্ডগুলির অর্থ কি বলো, ঠিক আছে। এটা হলো হোয়াইল রিডিং অ্যাক্টিভিটিস এর অন্তর্গত। তারপর হোয়াইল রিডিং অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি থাকে দেখুন। হোয়াইল রিডিং অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে স্ক্যানিং অ্যান্ড রিডিং ফর প্লেজার। স্ক্যানিং মানে কি আমি বলেছিলাম, স্ক্যানিং করা মানে কি করা, প্রথমে আপনি কি করবেন, পুরোপুরি এভরি ডিটেইলকে আপনি পড়বেন, মাইনিউটলি পড়বেন, পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন। তো এটা আনন্দের জন্য করা হয়। তারপর দেখুন ইন্টেনসিভ রিডিং। ইন্টেনসিভ রিডিং মানে কি, রিডিং ফর থরো আন্ডারস্ট্যান্ডিং। ইন্টেনসিভ রিডিং কী জন্য করা হয়, একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার জন্য করা হয়, থরো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য করা হয়, সো দ্যাট দে ক্যান আনসার কেয়ারফুলি চোজেন কোয়েশ্চেন্স, যাহাতে এরপর ছাত্রছাত্রীরা বা লার্নার্সরা যে সমস্ত কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করা হবে এই কোয়েশ্চেন্সগুলির আনসার কারেক্টলি দিতে পারে। আশা করি এটাও আপনি বুঝলেন। এবার চলুন নেক্সট টপিক আমরা দেখি, অ্যান্ড নেক্সট টপিক ইজ অ্যাসেসিং রিডিং স্কিল। যেভাবে আমরা রিডিং স্কিল পাঠদান করলাম, এবার রিডিং স্কিলকে আমাদের অ্যাসেস করতে হবে। তো রিডিং স্কিলকে আমরা হাউ ক্যান উই অ্যাসেস দ্য রিডিং স্কিল অফ এ লার্নার, ঠিক আছে। তো প্রোভাইডিং এ রিডিং টাস্ক উইথ এ ভ্যারাইটি অফ আইটেমস, আমরা বিভিন্ন আইটেম দিয়ে কি করব, পড়ার জন্য কোনো পার্টিকুলার লেসন ছাত্রছাত্রীকে প্রোভাইড করব। তারপর আস্কিং কম্প্রিহেনশন কোয়েশ্চেন্স, আমরা ছাত্রছাত্রীদেরকে কম্প্রিহেনশন বুঝশক্তির পরীক্ষা, ওরা কোনো পার্টিকুলার চ্যাপ্টার পড়ে ওরা বুঝতে পারলো কি না সেটা বোঝার জন্য আমরা কম্প্রিহেনশন কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারি। তারপর রিডিং অ্যাকুরেসি ক্যান বি অ্যাসেসড বাই ফনেমিক সাউন্ডস। একটি পার্টিকুলার টপিক বা পার্টিকুলার লেসন আমরা দেব, আর ওই লেসন কতটুকু শুদ্ধ উচ্চারণ করে পড়ছে, ওদের রিদম ঠিক আছে কিনা, ইন্টোনেশন ঠিক আছে কিনা, প্রনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, ঠিক আছে। এটা আমরা দেখে রিডিং স্কিল ইমপ্রুভ হলো কিনা সেটা যাচাই করতে পারি, ঠিক আছে। তারপর দেখুন এলিসিটিং লার্নার্স এক্সিস্টিং নলেজ ইন প্রি রিডিং ডিসকাশন। আমরা কি করব, প্রি রিডিং ডিসকাশনের মধ্যে ছাত্রছাত্রীদের যে নলেজ, যে জ্ঞান রয়েছে সেটা আমরা উজাগর করে বা তুলে ধরব, ঠিক আছে। আশা করি এতটুকু আপনি বুঝতে পারলেন। এবার চলুন নেক্সট টপিক আমরা দেখি। এবার হলো ডব্লিউ মানে রাইটিং স্কিল, ঠিক আছে। এক এক করে আমরা এলএসআর ইতিমধ্যে করে নিয়েছি। এবার আমরা ডব্লিউ মানে রাইটিং স্কিল করব। দেখুন রাইটিং স্কিলের মধ্যে সবার প্রথম আমাদের জানতে হবে যে গুড হ্যান্ডরাইটিংয়ের ক্যারেক্টারিস্টিক্স কী, গুড হ্যান্ডরাইটিংয়ের বৈশিষ্ট্য কী। দেখুন গুড হ্যান্ডরাইটিং কী হতে হয়, লেটার স্টাইল অ্যান্ড ইউনিফর্মিটি। একটি রাইটিং বা একটি লেখা যদি গুড হতে হয় তখন এই রাইটিংয়ের স্টাইল যেন ইউনিক হতে হবে, ঠিক আছে, এবং একটি নির্দিষ্ট স্টাইলে আমাদের লিখতে হবে। তারপর লেজিবিলিটি মানে ছাত্রছাত্রীরা যা লিখবে সেটা যাহাতে অন্য কেউ অনায়াসে বুঝতে পারে সেটা অবশ্যই থাকতে হবে গুড হ্যান্ডরাইটিংয়ে। তারপর স্পেসিং মানে আমরা যা লিখব সেটার যে স্পেস থাকবে, যে ওয়ার্ড গ্যাপ থাকবে, এটা যেন এক সমান হয়। সাইজ আমরা যে লিখব প্রত্যেকটি লেটার যেন এক সমান হয়, প্রত্যেকটি লেটারের সাইজ যদি সমান না থাকে ছোট বড় হলে কিন্তু খুব বিশ্রী দেখায়, ঠিক আছে। তারপর সিম্পলিসিটি আমরা যে লিখব সেটা যেন বোধগম্য হয়, সেটা যেন সিম্পল থাকে, সেটা যেন খুব কমপ্লেক্স করে আপনি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে লিখবেন না, ঠিক আছে। এবং ছাত্রছাত্রীদেরকে এ ধরনের যদি ছাত্রছাত্রীরা লিখে থাকে তখন আপনি বারণ করবেন অবশ্যই, ঠিক আছে। চলুন আশা করি আবার আপনি ক্যারেক্টারিস্টিক্স অফ গুড হ্যান্ডরাইটিং কি বুঝে নিলেন। এবার চলুন আমরা দেখব যে প্রিপারেটরি স্টেপস ফর রাইটিং মানে ছাত্রছাত্রীদেরকে লেখা শেখানোর পূর্বে আমরা কি প্রিপারেশন দেব। ফ্রি হ্যান্ড ড্রয়িং। প্রথমে আমরা কি করব, ছাত্রছাত্রীদেরকে ফ্রি হ্যান্ড ড্রয়িং মানে ছাত্রছাত্রীরা পেন্সিল দিয়ে, উড পেন্সিল দিয়ে বা স্লেটের মধ্যে যে চক পেন্সিল দিয়ে ওরা নিজের ইচ্ছামতো আঁকবে, এমন যে লেখা, এমন যে ড্রয়িং, এটাকে বলা হয় ফ্রি হ্যান্ড ড্রয়িং, যা পারবে তাই লিখবে। তারপর কন্ট্রোল ড্রয়িং মানে আমরা কোনো নির্দিষ্ট ছবি ছাত্রছাত্রীদেরকে এঁকে দেব এবং ছাত্রছাত্রীরা এর উপরে কি করবে, ওরা এর উপর আবার রিরাইট করবে, এটা হলো কন্ট্রোল ড্রয়িং, ঠিক আছে। তারপর দেখুন অ্যাকোয়েন্টেন্স উইথ রিটেন ফর্ম। তারপর ছাত্রছাত্রীরা রিটেন ফর্ম নিয়ে ওয়াকিবহাল হয়ে যাবে। ছাত্রছাত্রীরা ABC মানে অ্যালফাবেট কি সেটা চিনে নেবে এবং নিজের লেখা শিখে নেবে, ঠিক আছে। এটা হলো প্রিপারেটরি স্টেপস ফর রাইটিং। এবার চলুন রাইটিংয়ের নেক্সট স্টেপ আমরা দেখি।
টেকনিক্স অফ টিচিং রাইটিং। আমরা যদি রাইটিং পড়াতে চাই তাহলে কোন কোন টেকনিক্সের কোন কোন পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, সেটা হলো দেখুন বাই ওভার রাইটিং। আমি যে এইমাত্র বললাম ওভার রাইটিং, আপনি একটি লিখে এখানে এ লিখে দেখালেন এবং ছাত্রকে বললেন এটার উপর আবার এ লেখার জন্য, এটা হলো ওভার রাইটিং। ঠিক আছে, তারপর দেখুন উইথ দ্য হেল্প অফ বোর্ড, আপনি বোর্ডের মধ্যে কোনো কিছু লিখে দেখালেন, বোর্ডের মধ্যে আপনি ABCD ইত্যাদি লিখে দেখালেন এবং বোর্ড থেকে ছাত্রছাত্রীদেরকে কপি করার জন্য বললেন, তো এটা হলো উইথ দ্য হেল্প অফ বোর্ড আপনি করলেন। তারপর কপিং এ লাইন বা সেন্টেন্স, এখানে লাইন মানে কোনো এরকম লাইন নয়, কোনো একটি সেন্টেন্স আপনি লিখলেন, হ্যাঁ, যেমন হেলথ ইজ ওয়েলথ বা অনেস্টি ইজ এ গুড পলিসি, এ ধরনের একটি সেন্টেন্স আপনি লিখে ছাত্রছাত্রীদেরকে কপি করতে বললেন। তারপর কপিং এ প্যারাগ্রাফ, কোনো পার্টিকুলার লেসন থেকে কোনো পার্টিকুলার চ্যাপ্টার থেকে যখন ছাত্রছাত্রীদেরকে একটি প্যারাগ্রাফ কপি করার জন্য দেবেন তখন সেটা হয়ে যাবে কপিং এ প্যারাগ্রাফ। তো এই সমস্ত টেকনিক ইউজ করে আমরা লার্নার্সদের রাইটিং শেখাতে পারি। এবার চলুন নেক্সট ইম্পর্ট্যান্ট টপিক আমরা দেখি, অ্যান্ড দিস ইজ টিচিং রাইটিং ড্রিল। মানে ছাত্রছাত্রীদেরকে যদি রাইটিং শেখাতে হয় তখন কতগুলি ড্রিলের সাহায্য নেওয়া যেতে পারে। এই ড্রিলগুলি কী কী দেখুন, ট্রেনিং ইন পেনম্যানশিপ, ছাত্রছাত্রীদেরকে পেনম্যানশিপ মানে ছাত্রছাত্রীরা যাহাতে কলম নিয়ে ভালো করে লিখতে পারে, তখন কলমটিকে ভালো করে মুভ করতে পারে, নড়াচড়া করতে পারে, এটাকে বলা হয় পেনম্যানশিপ। তো এই পেনম্যানশিপের দুইটি স্টেজ থাকে। ইন দ্য ফার্স্ট স্টেজ দ্য লার্নার্স আর টট ফ্রি হ্যান্ড ড্রয়িং, এই যে বললাম ফ্রি হ্যান্ড ড্রয়িং, নিজের ইচ্ছা মতো এরকম করে আঁকবে ছাত্রছাত্রীরা। ইন সেকেন্ড স্টেজ লার্নার্স আর অ্যাকোয়েন্টেড উইথ লেটার্স, আর দ্বিতীয় স্টেজে কি হবে, ছাত্রছাত্রীরা অক্ষর শিখে নেবে। ছাত্রছাত্রীদেরকে কি শেখানো হবে, অক্ষর শেখানো হবে, বর্ণ শেখানো হবে। তারপর দেখুন আমরা যে পেনম্যানশিপকে যদি গ্রো করাতে চাই তখন বিভিন্ন অক্ষরকে আমরা গ্রুপ এ বিভাজিত করতে পারি। যেমন এই যে কিউ ও, এই দেখুন এখানে আমি ইতিমধ্যে লিখে নিয়েছি কিউ ও, এই যে লেটার এগুলি হলো রাউন্ড শেপের, তো এ ধরনের আপনি লেটার শেখাতে পারেন এ গ্রুপ করে। তারপর দেখুন IEL, এই যে লেটার এগুলি হলো স্ট্রোক বিশিষ্ট লেটার, মানে এগুলির মধ্যে লাইন রয়েছে, ঠিক আছে, স্ট্রোক বিশিষ্ট লেটার। এই লেটারগুলি আপনি একসাথে এই যে ইংরেজির 26টি লেটারের মধ্যে আপনি ফাইন্ড আউট করে করাতে পারেন, শেখাতে পারেন, ছাত্রছাত্রীকে প্রথমে গ্রুপ করে লেখাতে পারেন। তারপর কার্ভ শেপ লেটার যেমন BDUJ, এই লেটারগুলিকে আপনি গ্রুপ করে ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারেন। এভাবে যদি শেখান তাহলে ছাত্রছাত্রীরা অনায়াসে শিখে নিতে পারে, এমনটা স্কলাররা অনুমান করেছেন। ঠিক আছে, তারপর পেনম্যানশিপ আপনি যখন লেখার জন্য দেবেন তখন এই যে মাস্কুলার ডেভেলপমেন্ট হবে, ছাত্রছাত্রীদের যে কলম ধরার মাসল বিকশিত হবে। তারপর দেখুন ইট ইনক্রিজেস দ্য পাওয়ার অফ অবজারভেশন অ্যান্ড কনসেন্ট্রেশন, আর এই পেনম্যানশিপে যখন ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে কোনো কিছু ড্র করবে, ফ্রি হ্যান্ড রাইটিং করবে, ফ্রি হ্যান্ড ড্রয়িং করবে, যে কোনো কিছু আঁকবে, তখন সেটা কিন্তু আমাদের অবজারভেশন ক্ষমতা, পর্যবেক্ষণ ক্ষমতা এবং কনসেন্ট্রেশন মনোযোগ ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে, তারপর এবার দেখুন নেক্সট স্টেপ হলো কপিং টেক্সট। ঠিক আছে, এই কপিং টেক্সট হলো নেক্সট ড্রিল। ঠিক, তো এই নেক্সট ড্রিলের মধ্যে আমরা পাবো এখন কপিং টেক্সট, মানে কোনো টেক্সটকে কপি করা। ঠিক আছে, যখন ছাত্রছাত্রীরা অক্ষর শিখে নেবে, বর্ণ শিখে নেবে, তারপর আমাদেরকে কি করাতে হবে, নেক্সট হলো পেনম্যানশিপের নেক্সট স্টেপ হলো কপিং টেক্সট। কোনো কিছু টেক্সট আমরা লিখে দেব অথবা বই থেকে দেখে দেখে লেখার জন্য বলবো। ঠিক আছে, তো এটা করার সময় মনে রাখবেন যে ছাত্রছাত্রীরা যাহাতে এটা আস্তে করে করে, ঠিক আছে, স্লোলি করে, ছাত্রছাত্রীদেরকে আপনি আবার তাড়া করতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ, স্পিডে করো, এত স্লো করছো কেন, এটা আপনি বলবেন না, আপনি আস্তে আস্তে পড়বেন এবং ছাত্রছাত্রীরা ওটা শুনে লিখবে অথবা আপনি আস্তে করে লেখার অনুমতি দেবেন। ঠিক আছে, দিস উইল ইনক্রিজ দেয়ার রাইটিং অ্যাজ ওয়েল এজ রিডিং স্কিল। আর আপনি যদি পড়ে পড়ে ওদেরকে লেখার জন্য বলেন তখন আপনার পড়া শুনে শুনে এবং ওরা নিজের বইয়ে লাইন দেখে দেখে লিখবে। এভাবে ওদের রাইটিং স্কিল বিকশিত হওয়ার সাথে সাথে রিডিং স্কিলও বিকশিত হবে। ঠিক আছে, দিস উইল ইমপ্রুভ দেয়ার পাংচুয়েশন অ্যান্ড অ্যাকুরেসি। আর এভাবে ওরা যদি কোনো পার্টিকুলার কপি করে থাকে কোনো টেক্সটকে, কোনো প্যারাগ্রাফকে, তখন ওদের পাংচুয়েশন এবং অ্যাকুরেসি ওরা অ্যাকুরেট লিখতে শিখে নেবে। দেয়ার ওয়ার্ক শুড বি কেয়ারফুলি চেকড। আর ওরা যখন লিখে আপনাকে কপি করে টেক্সট দেখাবে তখন আপনি কিন্তু অবশ্যই একজন টিচার হিসাবে চেক করবেন, খুব কেয়ারফুলি চেক করবেন। আর কেয়ারফুলি চেক করার পর আপনি যখন কোনো ভুল পাবেন, মিস্টেক পাবেন, তখন তাদেরকে বকুনি দিবেন না। ঠিক আছে, আপনি কোনো কিছু লিখবেনও না, আপনি শুধুমাত্র কি করবেন, তাদেরকে
আস্তে করে লেখার অনুমতি তো দেবেন, আর আপনি চেক করে ওদেরকে ভালো হয়েছে খারাপ হয়েছে বকুনি দিবেন না, ঠিক আছে। তারপর নেক্সট আমরা দেখব ট্রান্সক্রাইবিং। আরও একটি টিচিং রাইটিং ড্রিলের নাম হলো ট্রান্সক্রাইবিং। এই ট্রান্সক্রাইবিং মানে কি? ট্রান্সক্রাইব মিনস রেকর্ডিং এ থট। মানে ট্রান্সক্রাইবের অর্থ হলো কোনো এক চিন্তাকে রেকর্ড করে রাখা। খাতার মধ্যে ছাত্রছাত্রীরা যদি নিজের মনে কোনো চিন্তা আসে, আইডিয়া আসে, তখন এটাকে ওরা লিখে রাখবে। স্পিচ, কোনো বক্তব্য শুনে ওরা লিখে রাখবে। ডাটা মানে কোনো কিছু যদি ইনফরমেশন ওরা পেয়ে থাকে ওটাকে ওরা লিখে রাখবে। এটা হলো ট্রান্সক্রাইবিং। মনে রাখবেন এই ট্রান্সক্রাইবিং থেকে কোয়েশ্চেন আসে। লার্নার্স শুড বি আস্কড টু ট্রান্সক্রাইব এ সেট অফ ওয়ার্ডস অর এ সেন্টেন্স। শিক্ষার্থীদের আমরা এ পার্টিকুলার সেন্টেন্স মানে কতগুলি বাক্য ট্রান্সক্রাইব করে লেখার জন্য আমরা বলবো। নিজের মন থেকে আইডিয়া করে লেখার জন্য বলবো। নিজের মনে আইডিয়া এসেছে, এমন আইডিয়াকে ওরা সেন্টেন্সে লিখবে, এমনটা আমরা বলবো, ওদেরকে কাজ দেব, ঠিক আছে। তারপর ডিকটেশন শুড বি গিভেন অর এ মডেল সেন্টেন্স শুড বি রিটেন অন দ্য বোর্ড। আমরা বোর্ডে কোনো পার্টিকুলার মডেল সেন্টেন্স, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে, এগুলি আমরা লিখে দিতে পারি এবং ওরা দেখে দেখে কি করবে, ওটাকে কপি করবে, ঠিক আছে, নিজের খাতায় কপি করে রাখবে। তারপর দেয়ার ওয়ার্ক শুড বি কেয়ারফুলি চেকড। ঠিক একইভাবে ট্রান্সক্রাইব করার পরে ছাত্রছাত্রীদেরকে যে কাজ ওরা করবে ওটাকে আমরা চেক করব খুব কেয়ারফুলি কিন্তু, ঠিক আছে। অ্যান্ড দে ক্যান বি আস্কড টু ট্রান্সক্রাইব দ্য রং ওয়ার্ডস, ঠিক আছে। আর তারপর যে ভুল ওয়ার্ড আমরা পাবো এগুলিকে আবার ট্রান্সক্রাইব করার জন্য বলবো, আবার লেখার জন্য আমরা বলতে পারি, ঠিক আছে। তো এভাবে করে আমরা ট্রান্সক্রাইবিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের রাইটিং স্কিল ইমপ্রুভ করার চেষ্টা করতে পারি। আবার দেখুন টিচিং রাইটিং ড্রিল এর সবশেষ যে ধাপ বা যে স্তর, এটা হলো কম্পোজিশন। কম্পোজিশন হলো ছাত্রছাত্রীরা যখন সব কিছু শিখে নিয়েছে, সেন্টেন্স লেখা, ওয়ার্ড লেখা ইত্যাদি শিখে নিয়েছে, ওরা নিজের থটকে, নিজের আইডিয়াকে এক্সপ্রেস করতে শিখে নিয়েছে, অবজারভেশনকে শেয়ার করতে শিখে নিয়েছে, তখন ওরা নিজে কি করবে, নিজে ইউনাইটেডলি লিখবে, কোনো এক এসেকে লিখবে, কোনো এক লেটারকে লিখবে, কোনো এক পম, কোনো এক ডেসক্রিপশনকে লিখবে। যখন ওরা লিখে নিতে পারবে তখন এটাকে বলা হবে কম্পোজিশন, ঠিক আছে। তো এই কম্পোজিশন বিশেষ করে দুই প্রিন্সিপালের উপর কাজ করে। একটি হলো অর্গানাইজিং প্যারাগ্রাফস অ্যারাউন্ড দ্য টপিক, কোনো এক নির্দিষ্ট টপিকের উপর প্যারাগ্রাফ অর্গানাইজ করা। আর আরেকটি হলো প্রসেস অফ রাইটিং, মানে অ্যারেঞ্জিং আইডিয়াস ইন লজিক্যাল ওয়ে। লজিক্যালি কোন আইডিয়াকে প্রথমে লিখতে হবে, কোন আইডিয়াকে পরে লিখতে হবে, ঠিক আছে, এরকম সিকোয়েন্স করার নাম হলো কম্পোজিশন, ঠিক আছে। তো প্রথমে তো ছাত্রছাত্রীরা কম্পোজিশন করতে পারবে না, কম্পোজ করতে পারবে না, প্রথমে তাদেরকে সব শেখাতে হবে। তারপর দেখুন আপনি যখন কম্পোজিশন শেখাবেন, ইন দ্য বিগিনিং দ্য লার্নার শুড বি আস্কড টু রাইট এ ফিউ সেন্টেন্সেস অন এ গিভেন টপিক। আপনি কোনো এক টপিক দিয়ে 2-4টি সেন্টেন্স লেখার জন্য দেবেন, ঠিক আছে, হুইচ শুড বি গাইডেড অ্যান্ড কন্ট্রোলড। গাইডেড অ্যান্ড কন্ট্রোল মানে আপনি গাইড করবেন যে এরকম এরকম বাক্য লিখতে হবে, যেমন হেলথের উপর 2টি বাক্য লিখো, ঠিক আছে, বা জলবাহিত রোগের উপর 2টি বাক্য লিখো, এ ধরনের আপনি দিতে পারেন, ঠিক আছে। কিন্তু এগুলিকে গাইড করতে হবে আপনার, ঠিক আছে। অ্যাজ এ টিচার আপনি গাইড করবেন, মেন্টর হিসেবে আপনি গাইড করবেন এবং কী করে লিখবে সেটাও আপনি হেল্প করবেন। আফটার গেইনিং মাস্টারি ওভার গাইডেড অ্যান্ড কন্ট্রোল কম্পোজিশন। গাইডেড অ্যান্ড কন্ট্রোল মানে এতক্ষণ পর্যন্ত শিক্ষক গাইড করে দিয়েছিলেন, শিক্ষক আইডিয়া দিয়েছিলেন এভাবে তুমি লিখো, হ্যাঁ, এবার যখন ওরা মাস্টারি হাসিল করে নেবে এই গাইডেড অ্যান্ড কন্ট্রোল কম্পোজিশনে, তখন তাদেরকে নিজের মতো করে ওয়ার্ড লেখার জন্য আমরা বলবো, নিজের মতো করে বাক্য লিখে নিজের আইডিয়াকে, নিজের ধারণাকে এক্সপ্রেস করার জন্য ফ্রিলি আমরা প্রোভাইড করব টাস্ক, ঠিক আছে। আশা করি কম্পোজিশন আপনি বুঝতে পারলেন। এবার চলুন আমরা দেখব অ্যাপ্রোচেস টু টিচিং রাইটিং। রাইটিং শেখানোর জন্য আমরা যে সমস্ত অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি সেগুলি এবার আমরা চলুন প্রথমে একবার চেক করে নিই। প্রথমে হলো কন্ট্রোল টু ফ্রি। কন্ট্রোল টু ফ্রি মানে প্রথমে আমরা গাইড করে দেবো, তুমি এভাবে এই বিষয়ে শব্দ লিখো, এটা হলো কন্ট্রোল। আর তারপর ফ্রি, তারপর প্রথমে কন্ট্রোল, প্রথমে এই লিখো, জলবাহিত রোগ কী, হ্যাঁ, জলবাহিত রোগ কী করে হয়, তুমি 2টি বাক্য লিখো। তারপর জলবাহিত রোগের উপর তুমি এসে লিখো, ঠিক আছে। তুমি নিজের ইচ্ছা, নিজের যা থট আসবে সেটা ফ্রিলি লিখবে, এমনটা। তারপর দেখুন ফ্রি রাইটিং। ফ্রি রাইটিং মানে কি, নিজের যা থট, নিজের যা থিঙ্কিং আছে সেটাকে নিজের মতো করে লেখার নাম ফ্রি রাইটিং। প্যারাগ্রাফ প্যাটার্ন, দেখুন কোন এক পার্টিকুলার প্যারাগ্রাফের মধ্যে আমরা ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করব যে পার্টিকুলার প্যারাগ্রাফ কপি করার, তারপর ওই প্যারাগ্রাফকে
অ্যানালাইজ করার জন্য আমরা বলবো। ঠিক আছে, যে প্যারাগ্রাফের প্যাটার্ন কি, প্যারাগ্রাফের মধ্যে কোন কী ধরনের সেন্টেন্স কী ধরনের ওয়ার্ড প্রথমে রয়েছে তারপর শেষে রয়েছে, এটাকে অ্যানালাইজ করার জন্য আমরা বলবো। ঠিক আছে, তারপর দেখুন গ্রামার সিনট্যাক্স অর্গানাইজেশন অ্যাপ্রোচ। গ্রামার সিনট্যাক্স অর্গানাইজেশন অ্যাপ্রোচের মধ্যে কী করা হয়, যে ছাত্রছাত্রীদের গ্রামারের নলেজ চেক করা হয়, ছাত্রছাত্রীরা গ্রামাটিক্যালি কারেক্ট লিখেছে কি না সেটা চেক করা হয়। তারপর পঞ্চম দেখুন নাম্বার 5 হলো কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ ছাত্রছাত্রীরা এই অ্যাপ্রোচের মাধ্যমে লার্নিং বাই ডুইংকে এমফেসাইজ করা হয়, ছাত্রছাত্রীরা করে করে শিখে। ঠিক আছে, অর্থাৎ যা ছাত্রছাত্রীরা লেখার মতো শিখছে, লিখে লিখে শিখছে, কম্পোজ করছে, ওটা কি ওরা কমিউনিকেট করতে পারছে, সেটা হলো কমিউনিকেটিভ অ্যাপ্রোচের অন্তর্গত। তারপর দেখুন লাস্ট হলো অ্যাডভান্সড অ্যাপ্রোচ অর প্রসেস অ্যাপ্রোচ। এই প্রসেস অ্যাপ্রোচের মধ্যে কি অন্তর্ভুক্ত থাকে দেখুন, বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করা। ঠিক আছে, নিজের যে আইডিয়া সেটাকে জেনারেট করে কোনো কিছু কম্পোজ করা, লেখা, এসে, পম অথবা স্টোরি, শর্ট স্টোরি লেখা, তারপর এটাকে ড্রাফট করা, এটাকে একবার লেখা, তারপর এটাকে রিড্রাফট করা, মানে আবার একবার শুদ্ধ করে চেক করে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হলো কি না সেটা পরীক্ষা করে যাচাই করে লেখার নাম হলো রিড্রাফট। ঠিক আছে, আর এটার মধ্যে 3টি স্টেজ থাকে। প্রথম হলো প্রি রাইটিং স্টেজ, মানে লেখার পূর্বে অনুমান করা, লেখার পূর্বে নিচে এক ফ্রেম সেট করা, কি করে আমি লিখব। ঠিক আছে, তারপর ফ্যাক্টস, আইডিয়া ইত্যাদিকে কালেক্ট করা। তারপর রাইটিং স্টেজের মধ্যে আমি লিখব, মানে ড্রাফট করব, আর আমার যে আইডিয়া রয়েছে সেটাকে অর্গানাইজ করব ফার্স্ট টু লাস্ট সিকোয়েন্সিয়াল ম্যানারে। তারপর দেখুন পোস্ট রাইটিং স্টেজ। এই পোস্ট রাইটিং স্টেজে ইট মিনস রিভাইজিং অ্যান্ড রিড্রাফটিং দি আইডিয়াস, ফ্যাক্টস অর ইনফরমেশন। যে সমস্ত ফ্যাক্টস বা ইনফরমেশন আমি শেয়ার করলাম অ্যাজ এ স্টুডেন্ট, ওই ফ্যাক্টসগুলিকে আবার একবার চেক করব, রিভাইজ করব যে ওই ফ্যাক্টগুলি সিকোয়েন্সিয়াল হলো কি না। আশা করি এগুলি আপনি বুঝতে পারলেন। দেখুন সিটের পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসছে, আমি বারবার বলছি। তারপর দেখুন, তারপর ভেরি ইম্পর্টেন্স অফ টিচিং স্পেলিংস। এবার আমরা বানান কি করে শিখাবো ছাত্রছাত্রীদেরকে, বানান শেখানোর গুরুত্ব। দেখুন বানান শেখানো খুব গুরুত্বপূর্ণ, কেননা সেম লেটার ডিফারেন্ট সাউন্ডস। ইংরাজির মধ্যে এমন কতগুলি শব্দ আছে যেগুলির মধ্যে লেটার থাকে সেম কিন্তু সাউন্ড থাকে আলাদা, যেমন কক, সি ও সি কে কক। এই কক শব্দের মধ্যে সি এর উচ্চারণ হলো কে এর মতো, কিন্তু রিসিভ, RACEIVE, এই রিসিভ শব্দের মধ্যে সি এর উচ্চারণ হলো সি এর মতো, এস এর মতো। তো এটা যদি আমরা স্পেলিংয়ের মধ্যে না শিখাই, এটা যদি আমরা ওয়ার্ডের মধ্যে না শিখাই, তখন কিন্তু ছাত্রছাত্রীরা পড়ার সময় এবং লেখার সময় স্পেলিং মিস্টেক করবে। তারপর দেখুন অনেক ক্ষেত্রে সাইলেন্ট লেটার্স থাকে, যেমন নাইফ। নাইফ শব্দের মধ্যে কে সাইলেন্ট রয়েছে, উজ্জ্বল রয়েছে, কে এর কোনো প্রনাউন্স এখানে হচ্ছে না, আটার হচ্ছে না। তারপর আবার শব্দের মধ্যে এইচ, এই শব্দটি সাইলেন্ট রয়েছে, এটা আমাদের শেখাতে হবে। তো সাইলেন্ট লেটার্স আমাদের শেখাতে হবে, যেমন এল সাইলেন্ট রয়েছে ওয়াক শব্দের মধ্যে, পাম শব্দের মধ্যে। তারপর দেখুন কিছু কিছু শব্দ রয়েছে এমন যেগুলির উচ্চারণ সেম, যেমন WEAR, উচ্চারণ সেম কিন্তু অর্থ ভিন্ন, এগুলিকে বলা হয় হোমোফোনস। তো হোমোফোনস ছাত্রছাত্রীদেরকে শেখাতে হবে। হোমোফোনস মানে কি, আমি আবারও রিপিট করছি, উচ্চারণ সেম, মিনিং ভিন্ন, মানে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ আর কি। যেমন WEA কে উইক আর WWE কে উইক। তো WEA কে উইকের অর্থ হলো দুর্বল, আর WWE কে উইকের অর্থ হলো উইক বা সপ্তাহ। ঠিক আছে, তারপরে এভাবে আপনি রাইট দেখতে পারেন, ডান। ঠিক আছে, রাইট শুদ্ধ, রাইট লেখা, এগুলি আমাদের শেখাতে হবে। তো এগুলি বিভিন্ন রকমের রয়েছে, সাইলেন্ট লেটার রয়েছে, হোমোফোনস রয়েছে, বিভিন্ন স্পেলিংয়ে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন লেটারে বিভিন্ন উচ্চারণ হয়ে যাচ্ছে। এজন্য আমাদের স্পেলিং শেখানো খুব গুরুত্বপূর্ণ। আশা করি ইম্পর্টেন্স অফ টিচিং স্পেলিং আপনি বুঝতে পারলেন। এবার চলুন আমরা দেখব যে স্পেলিং শেখানোর জন্য কতগুলি মেথড অ্যাপ্লাই করা যেতে পারে, ড্রিল মেথড বা ট্রেডিশনাল মেথড অ্যাপ্লাই করা যেতে পারে। এই মেথডগুলি এক এক করে আমরা আলোচনা করব। ফার্স্ট মেথড ইজ ড্রিল মেথড অর ট্রেডিশনাল মেথড। এই ট্রেডিশনাল মেথডের মধ্যে কতগুলি শব্দের লিস্ট বানানো হয়, আর এই শব্দের লিস্ট ছাত্রছাত্রীদেরকে লেখার জন্য বলা হয়, স্পেল করে করে, বানান করে করে। ঠিক আছে, তারপর এই শব্দগুলিকে ছাত্রছাত্রীদের শিখতে দেওয়া হয়, কিভাবে ক্র্যাম করতে দেওয়া হয়, মুখস্থ করতে দেওয়া হয়। মনে রাখবেন, তো মুখস্থ করতে দেওয়া হয়, ক্র্যাম করতে, এখানে মনে রাখবেন ড্রিল মেথডে, ট্রেডিশনাল মেথডে।
ক্র্যামিং ইজ অ্যাডভান্টেজিয়াস ওয়েন দেয়ার ইজ ইরেগুলারিটি ইন স্পেলিংস অ্যান্ড প্রনাউন্সিয়েশন। ইরেগুলারিটি ইন স্পেলিং, দেখুন ইংরাজি এমন একটি ভাষা, এই ইংরেজি ভাষায় যে অল্প আগে আমরা দেখলাম একবার সি এর উচ্চারণ ক হচ্ছে, আবার সি এর উচ্চারণ এস হচ্ছে, তো এটা হলো ইরেগুলারিটি। ঠিক আছে, তো এই জন্য ক্র্যামিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা আপনি এটার কোনো সায়েন্টিফিক রিজন এক্সপ্লেন করতে পারবেন না যে কেন এখানে সি ক হলো আর কেন এখানে সি স হলো, এটা আপনি এক্সপ্লেন করতে পারবেন না। এখানে এই ক্ষেত্রে ক্র্যামিং ইম্পর্ট্যান্ট। ক্র্যামিং একটু মানে অ্যাডভান্টেজিয়াস হয়ে যায়, ক্র্যামিংয়ের কিছুটা সুবিধা বেড়ে যায়, কিন্তু ক্র্যামিং একটি নেগেটিভ ওয়ার্ড পেডাগজির ক্ষেত্রে, কিপ ইট ইন ইউর মাইন্ড। তারপর দেখুন দিস মেথড ইজ মেকানিক্যাল অ্যান্ড ডাল, কিন্তু এই ড্রিল মেথড বা ট্রেডিশনাল মেথড ডাল, আনন্দের নয়, মনে রাখবেন। তারপর নাম্বার 2 বা সেকেন্ড যে মেথড, এটা হলো নিউ ড্রিল মেথড, মানে ড্রিল মেথডেরই একটা নবরূপ বা নবীন সংস্করণ। তো এটার মধ্যে কি করা হয়, এট ফার্স্ট এ লিস্ট অফ ওয়ার্ডস ইজ প্রিপেয়ার্ড ডিপেন্ডিং অন দ্য নিডস অফ দ্য লার্নার্স। প্রথমে ছাত্রীদের উপর বেস করে লিস্ট বানানো হতো না ওয়ার্ডের, কিন্তু এখন এই নিউ ড্রিল মেথডের মধ্যে ছাত্রছাত্রীদের নিডের উপর বেস করে শব্দের তালিকা বানানো হবে, আর এই শব্দের তালিকাকে পড়ার জন্য বলা হবে, শেখার জন্য বলা হবে, মুখস্থ করার জন্য বলা হবে। ঠিক আছে, আশা করি আপনি নিউ ড্রিল মেথড আর ড্রিল মেথড কি বুঝতে পারলেন। এবার চলুন থার্ড মেথড, সেটা হলো ইনসিডেন্টাল মেথড। ইনসিডেন্টাল মেথড হলো, ইন দিস মেথড অনলি দোজ স্পেলিংস আর টট হুইচ কাম অ্যাক্রস ওয়াইল রিডিং দ্য টেক্সট বুক। টেক্সট বই পড়ার সময় যে সমস্ত শব্দ পাওয়া হবে সেই শব্দগুলির লিস্ট বানিয়ে শুধুমাত্র সেই শব্দগুলিকে ক্র্যাম করার জন্য সেই শব্দগুলিকে শেখানো হবে। ইনসিডেন্টাল মেথডের মধ্যে টেক্সট বুকের অন্তর্গত শব্দ শেখানো হবে। ঠিক আছে, প্লেওয়ে মেথড, তো প্লেওয়ে মেথডের মধ্যে অ্যাক্টিভিটি বেসড মেথড। প্লেওয়ে মেথড হলো কিন্তু অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি শব্দ শেখাবেন, আপনি লিস্ট বানিয়ে শব্দ শেখাবেন না। ইট ইজ সুইটেবল এট দ্য জুনিয়র লেভেল। আর প্লেওয়ে মেথড জুনিয়র লেভেলে খুব গুরুত্বপূর্ণ, এখানে কোনো লিস্ট ফিস্ট থাকে না, কাজ করে করে ছাত্রছাত্রীদেরকে শেখানো হয়। আর প্লেওয়ে মেথডের মধ্যে কিভাবে শব্দ শেখানো যেতে পারে দেখুন, যেমন এখানের মধ্যে আমরা যে নতুন শব্দ গঠন করার জন্য বলতে পারি ছাত্রছাত্রীদের, কি করে ওরা নতুন শব্দ গঠন করবে, ফ্রম লেটার্স অফ এ ওয়ার্ড, একটি শব্দ দিয়ে নতুন শব্দ বানাতে হবে। ঠিক আছে, একটি নতুন শব্দ বানাতে হবে কি করে, যেমন টি অ্যান্ড টেন, এই টেন দিয়ে একটি শব্দ বানাবে তো এনইটি হয়ে যাবে। ইএটি ইট, ইট দিয়ে যদি আরও একটি নতুন শব্দ তৈরি করে তখন সেটা টি হয়ে যাবে। এসওয়ার সোর দিয়ে একটা নতুন শব্দ যদি তৈরি করে শিশুরা তখন এটা হয়ে যাবে রোজ, আরও এসি রোজ। তো এভাবে আমরা করতে পারি আর কি। তারপর দেখুন ফ্রম ওয়ান ওয়ার্ড, একটি শব্দ থেকে বিভিন্ন রকমের শব্দ তৈরি করবে, আরও নতুন শব্দ তৈরি করবে। যেমন কাইন্ড শব্দের এক্সাম্পল দেখুন, কাইন্ড শব্দ থেকে কাইন্ডনেস, তাছাড়া কাইন্ডলি, তাছাড়া আনকাইন্ড, এই শব্দগুলি ক্রিয়েট করা যেতে পারে। তারপর দেখুন ফ্রম দ্য লাস্ট লেটার্স অফ ওয়ার্ডস, শব্দের শেষ অক্ষর দিয়ে শব্দ তৈরি। যেমন টাইগার, এই টাইগার শব্দের শেষ অক্ষর হলো ইয়ার, এগুলি দিয়ে শব্দ তৈরি করলে হয়ে যাবে আরও এসি রোজ, এখানে আর এবং ই আছে। আপেল, এই শব্দ দিয়ে যদি একটি নতুন শব্দ তৈরি করে তখন সেটা এলি আছে শেষে, এটা দিয়ে এলিফ্যান্ট হয়ে যাবে। তো এভাবে আমরা প্লেওয়ে মেথডের মাধ্যমে শব্দ শেখাতে পারি। আশা করি প্লেওয়ে মেথড, ইনসিডেন্টাল মেথড আপনারা বুঝতে পারলেন। এবার চলুন নেক্সট মেথড আমরা আলোচনা করব। নেক্সট আরও 3টি মেথড রয়েছে। প্রথম হলো ট্রান্সক্রিপশন মেথড। এই ট্রান্সক্রিপশন মেথডের মধ্যে কী করা হয় দেখুন, শিশুদেরকে বানান কপি করার জন্য বলা হয় বোর্ড থেকে অথবা ফ্ল্যাশ কার্ডস থেকে অথবা বই থেকে। তারপর এই ট্রান্সক্রিপশন মেথড কি করে, এ পিকচার অফ এ ওয়ার্ড অ্যান্ড মেক্স ইট স্টেবল, মানে ছাত্রছাত্রীদের মনে একটি শব্দের ছবির ধারণা আনতে সাহায্য করে এবং ইহা ছাত্রছাত্রীদের মনে স্টেবল থাকে। ঠিক আছে, তারপর দেখুন নাম্বার 6 ডিকটেশন মেথড। ডিকটেশন মেথডে আপনি কোনো পার্টিকুলার কি করবেন, একটি প্যারাগ্রাফকে পড়ে শোনাবেন এবং ছাত্রছাত্রীরা শুনে সেটা লিখবে। তো ডিকটেশন মেথডের যে ফায়দা হলো দেখুন, ইট ইজ এ ফার্স্ট স্টেপ টু নোট মেকিং। নোট মেকিংয়ের প্রথম মেথড হলো ডিকটেশন মেথড। তারপর দেখুন অ্যাক্টিভ স্কিল এবং রাইটিংকে কারেক্টলি করতে সাহায্য করে ডিকটেশন মেথড। ডিকটেশন মেথড স্পেলিং প্রবলেমকে ঠিক করতে সাহায্য করে। এছাড়া ডিকটেশন মেথড স্পেলিংয়ের মধ্যে যে ফিক্সিং স্পেলিংস পার্মানেন্টলি, শিশুদের মধ্যে যে কোন বানানকে কী করে লিখতে হয় সেটা পার্মানেন্টলি মনে গেঁথে রাখতে সাহায্য করে। এবার দেখুন নাম্বার 7 হলো ডিকশনারি মেথড, মানে লার্নার্স আর আস্কড টু কনসাল্ট ডিকশনারি। কোনো নতুন শব্দ শিক্ষার্থীরা ডিকশনারির সাথে মিলিয়ে নেবে। তারপর এভাবে করে শিক্ষার্থীরা কিন্তু স্পেলিং এবং মিনিং শিখে নেয়। ফ্রেন্ডস, এবার আমরা আলোচনা করব লার্নিং স্টাইলস নিয়ে। দেখুন,
প্রত্যেকটি শিশুর শেখার ধরন, শেখার ক্ষমতা সেটা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তো লার্নিং স্টাইল ঠিক একইভাবে শিখন ক্ষমতা, শিখন করার যে শৈলী সেটাও কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপর আধারিত। প্রত্যেকটি শিশুর আলাদা ক্ষমতা রয়েছে শিখন করার ক্ষেত্রে। তো শিখন কোন কোন স্টাইলে হয়ে থাকে এখন আমরা দেখব। চলুন, মনে রাখবেন যে আজ আমরা যে সমস্ত টপিক আলোচনা করছি এটা কিন্তু আপকামিং সিটেট এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথম হলো অডিটরি লার্নার্স। কিছু শিশু এমন আপনি শ্রেণীকক্ষে পাবেন যাহারা কোনো কিছু শুনে চট করে সেটাকে মনে রেখে নিতে পারে। তারপর দেখুন অডিটরি লার্নার কি করে, তারা অরেল রিপ্রেজেন্টেশনকে বেশি প্রেফার করে, মানে তারা মৌখিক কথাবার্তার মাধ্যমে মৌখিক কথা শুনে বেশি পছন্দ করে কিছু শিখতে। ঠিক আছে, তারপর দেখুন দিস লার্নার্স রিমেইন ফার বিহাইন্ড ইন রিডিং অ্যান্ড রাইটিং। এবং যাহারা অডিটরি লার্নার তাহারা কিন্তু পড়া এবং লেখা থেকে কিছুটা দূরে সরে থাকতে বেশি পছন্দ করে। ওরা শ্রবণ করার মাধ্যমে বেশি শিখতে পছন্দ করে, তাদেরকে বলা হয় অডিটরি লার্নার্স। আশা করি এই ধরনের লার্নার আপনি বুঝতে পারলেন। এবার দেখুন নেক্সট টাইপ হলো ভিজুয়াল লার্নার্স বা প্রিন্ট ওরিয়েন্টেড লার্নার্স। এখানে ভিজুয়াল অর্থাৎ এই শব্দ থেকে আপনি বুঝতে পেলেন যে তারা দেখে দেখে শিখতে বেশি পছন্দ করে। তারা কি দেখে শেখে, তারা কোনো ভিডিও যেমন বই, পিকচার, গ্রাফ, ম্যাপস ইত্যাদি দেখে তারা শিখতে বেশি পছন্দ করে। আর এই ধরনের যারা শিক্ষার্থী রয়েছে তাহারা কি করে, যে ডিটেল স্টাডিকে প্রেফার করে। ঠিক আছে, তারা বেশি স্টাডি করে শিখতে পছন্দ করে। ঠিক আছে, তারপর দেখুন এই লার্নাররা কী ধরনের হয়, জেনারেলি রিমেইন কোয়াইট। আর যারা ভিজুয়াল বা প্রিন্ট ওরিয়েন্টেড লার্নার তারা বেশি পড়তে পছন্দ করে এবং তারা চুপ থাকতে বেশি পছন্দ করে। তো ইহা ছিল আরও এক ধরনের লার্নিং স্টাইল। এবার দেখুন থার্ড টাইপ অফ লার্নিং স্টাইল হলো হাইপার অ্যাক্টিভ লার্নার্স। এই ধরনের শিক্ষার্থীকে বলা হয় হাইপার অ্যাক্টিভ বা কাইনেস্থেটিক ট্যাকটাইল লার্নার্স। এরা কি করে, এরা বিশেষ করে মুভমেন্টের সাহায্যে, মানে এরা পছন্দ করে লার্নিং বাই ডুইং। এরা নিজের পরিবেশকে এক্সপ্লোর করতে বেশি পছন্দ করে। তো এ ধরনের শিক্ষার্থীদের বলা হয় হাইপার অ্যাক্টিভ বা কাইনেস্থেটিক ট্যাকটাইল লার্নার্স। আশা করি এটা আপনি বুঝতে পারলেন। এবার চলুন নেক্সট আমরা দেখে নেব যে স্লো লার্নার্স কাহারা। যারা শিখতে দেরি করে তাহারা স্লো লার্নার্স ইন জেনারেল টার্মস আমরা বলতে পারি। তো স্লো লার্নার তাদেরকে আমরা বলবো অ্যাকর্ডিং টু প্যাডাগজি যাহাদের আইকিউ লেভেল স্লো থাকে, যাহাদের আইকিউ লেভেল কমনলি কম থাকে। ঠিক আছে, তো দেখুন এবার আমরা জানবো যে স্লো লার্নিংয়ের কারণ কী কী। দেখুন প্রথমত স্লো লার্নার যারা থাকে তাদের আইকিউ লেভেল ইন জেনারেল টার্ম থেকে কম হয়। তারপর দেখুন স্লো লার্নিংয়ের আরও একটি রিজন হলো পুয়ার হেলথ। আপনার শরীর যদি ভালো না থাকে, আপনার স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে আপনি কোনো কাজই সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে করতে পারবেন না। তাই স্লো লার্নিংয়ের আরও একটি কারণ হলো পুয়ার হেলথ। ঠিক আছে, তারপর দেখুন পুয়ার স্পিচ, অর্থাৎ কথা বলার দক্ষতা যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রেও শিশুদের শিখনে দেরি হয়। তারপর ল্যাক অফ এক্সপিরিয়েন্স, শিশুর যখন অভিজ্ঞতা খুব কম থাকে তখন সেটা শিশুর যে লার্নিং প্রক্রিয়া সেটাকে স্লো করে দিতে পারে। তারপর দেখুন ইজি ডিস্ট্র্যাকশনস, যে সমস্ত শিশুরা খুব অনায়াসে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, খুব অনায়াসে যে সমস্ত শিশুদের মনোযোগ ভঙ্গ হয়ে যায়, সে সমস্ত শিশুরাও কিন্তু স্লো লার্নারে পরিণত হয়। তারপর দেখুন নাম্বার 6 লো সেলফ এস্টিম অর শাইনেস। যে ধরনের শিশুর মধ্যে শাইনেস মানে লজ্জাভাব থাকে এবং তাহাদের আত্মবিশ্বাস কম থাকে তাহারাও স্লো লার্নারের অন্তর্গত। তারপর দেখুন যাদের মেন্টাল অ্যাবিলিটি, যারা কোনো কিছু চিন্তা করতে পারে না, বেশি সময় ধরে কোনো এক বিষয়ে মনোনিবেশ করতে পারে না, মানে লেসার মেন্টাল অ্যাবিলিটি, এ ধরনের শিশুরাও কিন্তু স্লো লার্নারের অন্তর্গত। তারপর দেখুন রিলাক্ট্যান্টনেস এই কথার অর্থ হলো যাহারা কোনো কিছু শিখতে রাজি নয়। ঠিক আছে, এ ধরনের অনেক শিক্ষার্থী আপনি পাবেন যাহারা সব কিছু ওদের ঠিক আছে, স্বাস্থ্য ঠিক আছে, বাড়ির পরিবেশও মোটামুটি একটা ঠিক আছে, কিন্তু ওরা কোনো কিছু শিখতেই রাজি হবে না, এরকম কিছু শিক্ষার্থী পাওয়া যায়। তো এই যে ক্যাটাগরির শিক্ষার্থী এরাও স্লো লার্নারের অন্তর্গত। তারপর সবশেষ টাইপ দেখুন
লেক অফ রিসোর্সেস। তো লেক অফ রিসোর্সেস মানে যে শিশু শিখতে ইচ্ছা আছে, শেখার ওর ইচ্ছা রয়েছে, কিন্তু রিসোর্সেসও পাচ্ছে না, শেখার উপযুক্ত সুযোগ পাচ্ছে না। যেমন হতে পারে কোনো দূর এক প্রত্যন্ত অঞ্চলের শিশু হতে পারে যে পড়াশোনায় খুবই ভালো, কিন্তু বিদ্যালয়ে যেতে অনেক অসুবিধা, অনেক দূর হেঁটে যেতে হয়। তাছাড়া কোনো টেরোরিস্ট এরিয়া যদি থাকে, তো এ ধরনের বিভিন্ন পরিবেশের উপরও ন্যস্ত থাকে, যেতে করে শিশুরা কী করে রিসোর্সেস এর মানে সম্পদের উপযুক্ত ব্যবহার করতে পারে না, এবং ইহা তাহাদের লার্নিংকে স্লো করে দেয়। তো আশা করি এটাও আপনারা বুঝতে পারলেন। এবার চলুন আমরা দেখে নেব যে এই যে স্লো লার্নার, আমরা এখন জানলাম কারা স্লো লার্নার। এই স্লো লার্নারদের আমাদের কি করা উচিত ওদের বুস্ট করার জন্য। ঠিক আছে, মনে রাখবেন এই স্লো লার্নার যারা, তাহারা কিন্তু কোনো পিডাব্লিউডি ক্যান্ডিডেট নয়, তাহারা পার্সন উইথ ডিসেবিলিটি নয়, এটা কোনো ডিসেবিলিটি নয়, আপনারা মনে রাখবেন। তো স্লো লার্নারদের জন্য কোনো স্পেশাল ক্লাসের প্রয়োজন হয় না, কোনো স্পেশাল এডুকেশন ডেভেলপ করার প্রয়োজন আসে না। কিন্তু স্লো লার্নাররা কী চায় চলুন আমরা সেটা জানি। প্রথমে মোর টাইম। দেখুন, যারা স্লো লার্নার তাদেরকে বেশি সময় দিতে হবে, এবং আপনি হুড় করে কোনো কিছু শেখাতে পারবেন না, তাদের জন্য আপনি পেশেন্স রেখে আস্তে আস্তে করে শেখাতে হবে। মোর অ্যাটেনশন। স্লো লার্নারদের আমাদের শিক্ষক হিসাবে কী করতে হবে? মোর অ্যাটেনশন দিতে হবে, বেশি মনোযোগ প্রদান করতে হবে। মোর রিপিটেশন। এই স্লো লার্নারদেরকে যদি আমরা উপযুক্তভাবে শিক্ষা দিতে চাই, তখন মোর রিপিটেশন খুব গুরুত্বপূর্ণ। ওদেরকে বারে বারে রিপিট করে কোনো কিছু বোঝাতে হবে। তারপর দেখুন, নো ট্যাগ অফ স্লো লার্নার্স। এদেরকে আমরা স্লো লার্নার বলে সম্বোধিত করব না। দেখুন, যে কোনো শিশু সেটা স্লো লার্নারই হোক না কেন, কোনো কিছু শিখতে পারুক আর না পারুক, কিন্তু আমরা যে কখনো অ্যাজ এ টিচার তুই বড় গাধা, তোর দ্বারা জীবনে কিছু হবে না, এ ধরনের ট্যাগলাইন যাহাতে আমরা শ্রেণীকক্ষে শিশুদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের ক্ষেত্রে কখনো প্রয়োগ না করি, এটা আপনি মাথায় রাখবেন। তারপর দেখুন, পার্সোনাল কাউন্সেলিং। যাহারা স্লো লার্নারের অন্তর্গত হবে আপনার বিদ্যালয়ে, সেই সমস্ত স্টুডেন্টসদের আপনি কাউন্সিল করাবেন। কাউন্সিল কীভাবে করাবেন? ওদেরকে পার্সোনালি ডেকে ওদেরকে আবার কোনো নির্দিষ্ট বিষয়কে বোঝাবার চেষ্টা করবেন, এতে কিন্তু লাভ হবে। আমি প্র্যাকটিক্যালি নিজের বিদ্যালয়ে করে দেখেছি। তারপর দেখুন, এনকারেজমেন্ট। ওদেরকে যথেষ্ট উৎসাহ প্রদান করতে হয়। আপনি যদি ওদেরকে উৎসাহ মোটিভেট না করেন, তখন কিন্তু এরা আর শিক্ষা গ্রহণ করতে পারবে না। তারপর দেখুন, এমপ্যাথি অ্যান্ড প্যাশেন্স অন দ্য পার্ট অফ টিচার্স অ্যান্ড প্যারেন্টস। এই স্লো লার্নার্সদের যদি আমরা উপযুক্তভাবে শিক্ষা প্রদান করতে চাই, তখন যেমনভাবে শিক্ষকদের উচিত তাদের প্রতি যত্ন নেওয়া, তাদের প্রতি ক্ষমাশীল হওয়া, ঠিক একইভাবে তাদের মাতা পিতারও কর্তব্য হবে যে মাতা পিতারাও যাহাতে তাদেরকে ধৈর্য সহকারে সুযোগ সুবিধা প্রদান করে থাকে এবং উপযুক্ত সময় দিয়ে থাকে। ঠিক আছে। আর সবশেষ দেখুন, যদি শ্রেণীকক্ষের সাইজ ছোট হয়, মানে শ্রেণীকক্ষের মধ্যে যদি খুব বেশি ছাত্রছাত্রী না থাকে, ঠিক আছে, তখন কিন্তু অ্যাজ এ টিচার আমরা কী করব? সেই শ্রেণীকক্ষে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল চাইল্ডকে, প্রত্যেকটি শিশুকে ভালোভাবে মনোনিবেশ করতে পারবো। প্রত্যেকটি শিশুর প্রতি অ্যাটেনশন আমাদের বেশি হবে। তাই স্লো লার্নারদের যদি উপযুক্তভাবে শিক্ষা দিতে হয়, তখন বিশেষ করে স্মল ক্লাসের আবশ্যকতা আছে। আশা করি এতটুকু আপনি বুঝতে পারলেন। এবার চলুন আমরা দেখব কিছু লার্নিং ডিসেবিলিটি। দেখুন, এই লার্নিং ডিসেবিলিটিসের উপর আমি আরও একটি ভিডিও আপনাদের জন্য প্রিপেয়ার করব। আজ আমরা মেইনলি ল্যাঙ্গুয়েজ রিলেটেড লার্নিং ডিসেবিলিটি আলোচনা করব। দেখুন, প্রথমে আমরা জানব টাইপস অফ লার্নিং ডিসেবিলিটিস। তো প্রথম যে টাইপ, সেটার নাম হলো এপিডি। মনে রাখবেন, এপিডি এর পুরো নাম হলো অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। তো অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার এর মানে কি চলুন আমরা জানব। যে নন রিকগনাইজেশন অফ ডিফারেন্স বিটুইন সাউন্ডস অ্যান্ড ওয়ার্ডস। যে শিক্ষার্থীরা সাউন্ডস, শব্দ এবং কি করে ধ্বনি এবং শব্দের মধ্যে সম্পর্ক বুঝতে পারে না, ধ্বনি এবং শব্দের সেটাকে আলাদাভাবে রিকগনাইজ করতে পারে না, চিনতে পারে না, এ ধরনের ছাত্রছাত্রীদের বলা হয় এপিডি, ডিসেবিলিটি যুক্ত। তারপর দেখুন অ্যাফেসিয়া। তো এই অ্যাফেসিয়া মানে হলো যে যাহারা ভাষা শিখতে দেরি করে। ঠিক আছে, ভাষা শেখার ক্ষেত্রে কোনো শিশুরা দেখবেন 3 বছরের মধ্যে পুরোপুরি কথা বলতে শেখানে, আবার কোনো শিশুরা দেখবেন 4 বছর 5 বছর পর কথা শিখে। তো এ ধরনের যে সমস্যা, এটার নাম হলো অ্যাফেসিয়া।
ঠিক আছে। তারপর দেখুন ডিসগ্রাফিয়া, এখানে নাম দেখে আপনি বুঝতে পারছেন ডিসগ্রাফিয়া, গ্রাফ মানে কি কোনো কিছু লেখা, ঠিক আছে। তো এটা হলো নন ভার্বাল লার্নিং ডিসেবিলিটি, মানে এমন শিশুরা কী করে এমন কিছু লিখে দেখাবে যা আপনি দেখে বুঝতেই পারবেন না, ঠিক আছে, মানে ওদের লেখার সমস্যা রয়েছে। ডিসগ্রাফিয়া শব্দ থেকে আপনি বুঝতে পারবেন ওরা গ্রাফ করতে পারে না, ওরা স্পষ্টভাবে সুন্দর করে লিখতে পারে না, ঠিক আছে। তারপর দেখুন ডিসক্যালকুলিয়া, এখানে ক্যালকুলেশন শব্দের অর্থ হলো কি করা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, হিসাব নিকাশ করা, অঙ্ক কষা, ঠিক আছে। তো ডিসক্যালকুলিয়া মানে হলো ম্যাথমেটিক্স সিম্বলকে ওরা ভালো করে বুঝতে পারে না, হ্যাঁ। তারপর দেখুন নাম্বারকে বুঝতে পারে না, প্লাস মাইনাস এটাকে বুঝতে পারে না। আপনারা দেখেছিলেন যে একটি ফিল্মের মধ্যে ছিল, এই দর্শিল সাফারি ক্যারেক্টার করেছিল, কি যে ফিল্মের নাম ছিল তারে জামিন পর বোধ হয়। তো ওই ফিল্মে যে শিশুটি ছিল, এই শিশুর কিন্তু ডিসক্যালকুলিয়া ছিল, ঠিক আছে। ও মানে ওয়ার্ড তাছাড়া লেটারকে বুঝতে পারতো না, নাম্বারকেও বুঝতে পারতো না, ঠিক আছে। তো ডিসক্যালকুলিয়া মানে হলো যে সমস্ত শিশুরা গণিতের চিহ্ন, ম্যাথমেটিক সিম্বল এবং ম্যাথমেটিক নাম্বারকে বুঝতে পারে না, চিনতে অসুবিধার সম্মুখীন হয়, ঠিক আছে। তারপর দেখুন ডিসলেক্সিয়া, তো ডিসলেক্সিয়া মানে হলো ল্যাঙ্গুয়েজ বেসড লার্নিং ডিসেবিলিটি, মানে ভাষা শেখার ক্ষেত্রে সেটা প্রয়োগ হয়। ভাষা শেখার অসুবিধা হলো ডিসলেক্সিয়া, মানে রিডিং ডিসেবিলিটি। আপনারা মনে রাখবেন, যেখানে ডিসলেক্সিয়া নাম থাকবে আপনারা সঙ্গে সঙ্গে বুঝে নেবেন যে ও পড়তে পারে না। পড়ার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা সম্মুখীন হয় শিশুরা, তাদেরকে বলা হয় ডিসলেক্সিয়া সমস্যার অন্তর্গত। তো আশা করি এই 5 ধরনের ডিসেবিলিটিস আপনারা খুব সংক্ষেপে বুঝে নিতে পারলেন। এবার চলুন লাস্ট আমরা দেখব যে এলপিডি আরও একটি ডিসেবিলিটি আছে। এই এলপিডি এর পুরো নাম হলো ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসঅর্ডার। তো ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসঅর্ডার হলো এপিডি এর অন্তর্গত আরও একটি টাইপ, ঠিক আছে। তো যে সমস্ত প্রার্থীরা কি করবে, যে এপিডি এর অন্তর্গত থাকবে, এ পারসন উইথ এপিডি ফাইন্ডস ইট ডিফিকাল্ট, যে সমস্ত প্রার্থীদের এপিডি সমস্যা থাকবে, এই সমস্ত প্রার্থীরা কি করে অ্যাটাচ মিনিং টু সাউন্ড, কি করে আপনারা মনে রাখবেন, এরা ধ্বনির সাথে, ঠিক আছে, অর্থকে বুঝতে পারে না। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে প্লিজ আপনারা লাইক করবেন। এ ধরনের ভিডিও পেতে আপনারা সার্থক এডুকেয়ার চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।